ওকে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। অ্যাকচুয়ালি আজকে আমি এই 2016 এসএলএসটির যে কোশ্চেন পেপারটা না সেটা পেয়েছি। অভিজিৎ বলে আমার এক ভাই বিশ্বভারতী থেকে ও পাঠিয়েছে মেল করে। সো থ্যাংক ইউ অভিজিৎ ফর প্রোভাইডিং সাচ ওয়ান্ডারফুল রিসোর্সেস। তো চলো বেশি লেট না করে না এটা শুরুটা করে দিই। অ্যাকচুয়ালি না এখানে টোটাল 55টা কোশ্চেন আছে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার এরকম আসে 21টা রয়েছে তোমার 21টা হচ্ছে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে মনে হলো, আর ওই 17টা রয়েছে তোমার অর্গানিক কেমিস্ট্রি থেকে, আর বাকিটা রয়েছে বাকি 17টা রয়েছে তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে। ওকে, টোটাল হচ্ছে তোমার 55 কোশ্চেন। তো কোশ্চেনটা আমরা এক এক করে আমি এই কোশ্চেনটা না আমি এটা 3টে পার্টে করব। 3টে পার্টে ইনঅর্গানিক, ফিজিক্যাল অ্যান্ড অর্গানিক, 3টে পার্টে মানে 3টে ভিডিওতে আমি এই টোটাল সলিউশনও করবো। তার কারণ হচ্ছে এখানে 55টা কোশ্চেন, তো শুধু অ্যান্সার করলে তো করে দেওয়া যাবে, হার্ডলি আধা ঘন্টা লাগবে। যদি এরকম করে সিম্পল বলে দিই না যে এই 25-এর অ্যান্সারটা কী হবে, সি হলো, 21-এটা হলো, এটা বললে তো বাস 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাট আমি ওইভাবে চাইছি না। আমি চাইছি যে অর্গানিকের নট অনলি অর্গানিক পোর্শন, অ্যাকচুয়ালি অর্গানিকের পোর্শনটাই অনেক কিছু বলার থাকে। বাকি ফিজিক্যালের নিউমেরিক্যাল প্রবলেম থাকলো বা কি কোনো ডেটা থাকলো বা একটা ডেরিভেশন থাকলেও তো বলার কিছু থাকে না, তো সিম্পলি হয়ে যায়। ইনঅর্গানিকের তো আরও ফ্যাকচুয়াল। তো একমাত্র অর্গানিকে বলার কিছু রয়েছে, তো দেখছি আমি 3টে প্ল্যান আছে। বাকি যদি হয় ছোটো ছোটো করে হলেও 3টেই করবো। ওকে, প্ল্যান আছে কি 3টেই করবো। তো এই অর্গানিকটা যেহেতু আমি চাইবো কি প্রত্যেকটা জিনিস এখান থেকে, যদি কোনো পার্টিকুলার টপিক থাকে, টপিকে যদি কোনো সাব টপিক থাকে, সেটা আমি এখান থেকে কভারটা করে দেবো, তাহলে ভালো হবে আর কি। আর অলরেডি যাই 2-1টা ফিজিক্যালের ক্লাস নিয়েছি, 2-4টে কথা বলেছিলাম, সেখান থেকে দেখবো 2-4টে কোশ্চেন এসছে। সেটা আমি যখন দেখাবো তখন বলবো যেভাবে বলেছিলাম সেভাবে এসছে মোটামুটি। তো ইটস ওকে, লেটস স্টার্ট। দেখো এই 21 থেকে আছে আর কি। এখানে বাংলা দেওয়া আছে, সঠিক বাক্যটা বেছে নিন, আমরা ইংরাজি পোর্শনটা পড়বো। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। কী বলেছে, 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। একটা হচ্ছে হচ্ছে দিস কম্পাউন্ড ইজ মোর স্টেবল দ্যান দিস। আচ্ছা, দিস ইজ মোর স্টেবল দ্যান দিস মানে উল্টোটা। আর একটা হচ্ছে এটা হচ্ছে মোর স্টেবল দ্যান দিস। ওকে, এখন কথা হচ্ছে আমি দেখো এখানে ভাই কেউ একজন অ্যান্সার মার্ক করেছে অ্যান্ড দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কোশ্চেনটা ওকে, অ্যান্সারটা আমরা দেখি। যেটা হবে না সেটা আগে দেখি। কেসটা হচ্ছে এখানে যে পজিটিভ চার্জটা রয়েছে না, এটা হচ্ছে তোমার অ্যাসিটিলিনের থেকে একটা এইচ মাইনাস বেরিয়ে গিয়ে কার্বোকার্বন হচ্ছে। এই যে কার্বনটা, এটা হচ্ছে তোমার এসপি হাইব্রিডাইজড। আর আমরা জানি যে এসপি টু আর এসপি3-র মধ্যে এসকের একটা যত বেশি হবে তত বেশি তোমার কী হবে না, ওই কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি তত বাড়বে। আর তত কি আবার একটা জিনিস আমরা জানি, যেটা ইলেকট্রন নেগেটিভিটি যত বাড়বে সেই পার্টিকুলার অ্যাটমটা নেগেটিভ চার্জ তার মাথায় রাখবে, এটা তার টেন্ডেন্সি বাড়বে, সে কখনো পজিটিভ চার্জকে বেয়ার করবে না। তাহলে এখন দেখো এখানে হচ্ছে তোমার এসপি3-র হাইব্রিডাইজ কার্বন, তার মাথায় পজিটিভ চার্জ, আর এটা হচ্ছে এসপি2 হাইব্রিডাইজ কার্বন, তার মাথায় পজিটিভ চার্জ। তো ডেফিনেটলি এই এসপি2-এর মাথায় পজিটিভ চার্জটা বেশি স্টেবল হবে, ওকে, দেন এসপি3। যদিও এটাও আনস্টেবল, বাট যদি ইন কম্পারিজন বিটুইন দিস টু, দিস ইজ মাচ মোর স্টেবল দেন দিস। ক্লিয়ার? সো এই স্টেটমেন্টটা ভুল, স্টেটমেন্ট সি ইজ রং। এখন হচ্ছে দিস ইজ মোর স্টেবল দ্যান দিস অর দিস ইজ মোর স্টেবল দ্যান দিস, মানে একটা আর একটার উল্টো দেশ। তো এখন যে কোনো একটা দেখে নিই আমরা। এবারে আর একটা জিনিস জানি যে আর একটা কথা বাংলা ভাষায় ভালো করে শুনে রাখো, সেটা হচ্ছে কার্বো ক্যাটায়ন হোক বা কার্বো অ্যানায়ন হোক, এইগুলো হচ্ছে চার্জ। যে কোনো চার্জ স্পিসিস আনস্টেবল। কিছু এক্সেপশন আছে, আমি সেগুলোকে যাচ্ছি না, কারণ কিছু কার্বোক্যাটায়ন বা কিছু কার্বনায়নকে আইসোলেট করা গেছে, তার প্রিয় অবস্থাতে কার্বোক্যাটায়ন বা কার্বনায়ন হিসেবে থাকে। তো আমি অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু রেডিকেলও আছে যেগুলো আইসোলেট করা গেছে, সেগুলো ওই কয়েকটা, ঠিক আছে না। বাকি যে কোনো স্পিসিস নিউট্রাল হিসাবেই থাকতে চায়, যে কোনো মলিকুল হয়ে গেলো, অ্যাটম হয়ে গেলো, সব চাই সে নিউট্রাল হয়ে থাকতে। ক্লিয়ার? ইভেন দেখবে যেমন এল সিএল থ্রি ভাই, এও যখন ফ্রি অবস্থায় থাকলে এ তো অক্টেট শর্টেজ আছে, বাট এল সি3 হিসাবে থাকতে চায়, LCl4 হিসেবে মাইনাস হিসেবে নয় কিন্তু। হ্যাঁ, তো এ অক্টেট শর্টে থাকলেও। আচ্ছা, তো এখন কেস হচ্ছে যে এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এবার হচ্ছে দুটোই কিন্তু বোঝা ওর মাথায়। এখন কেস হচ্ছে এই যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, এটা হচ্ছে ওর মাথায় বোঝা। তো এই বোঝাটা কেউ নিতে বাধ্য করে ধরো নিয়েছে, এবার কেউ নিতে পছন্দ করে তখন যদি এর সঙ্গে আর একজন কেউ থাকে যে বোঝাটাকে শেয়ার করবে, যে চলো ঠিক আছে তোর ভয় নেই, কিছুক্ষণ পরে আমার মাথায় চাপিয়ে দিবে। ওকে, তো সে কনফিডেন্স হবে যে ঠিক আছে চলো, আমার পাশে আমার বন্ধু আছে, আমার বোঝাটা ও মাথায় নেবে কিছুক্ষণ। তো সেরকম যদি হয়, দ্যাট উইল বি মাছ মোর স্টেবল। আর একটা ক্ষেত্রে কিছু হয় যে দেখো ফুটবল খেলা আমরা সবাই দেখেছি কিন্তু, হ্যাঁ,
দেখো সেম টিম খেলছে ভাই, ওখানে মাঠের কোনো গল্প থাকে না। যেমন ক্রিকেট তো আমরা জানি বল পিচের উপর ডিপেন্ড করে কখনো সুইং হয়, বাউন্স হয়। এক একটা পিচ আমাদের সাবকন্টিনেন্ট পিচে স্পিন হচ্ছে, অস্ট্রেলিয়ান পিচে বাউন্স হচ্ছে, তো এগুলো হয়। পিচ চেঞ্জ হলে চলো ঠিক আছে, কারোর ফাস্ট বলার ভালো, কারোর স্পিনার ভালো, তো ডিফারেন্স হয়ে যায়। আমি ওখানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি অ্যাওয়ে ম্যাচ আর তোমার হোম গ্রাউন্ডে ডিফারেন্স হতে পারে, কিন্তু ফুটবলের ক্ষেত্রে তুমি দেখবে সেরকম হয় না। কিন্তু ফুটবলের ক্ষেত্রে আর বেশি এফেক্ট হয় তোমার অ্যাওয়ে আর হোমে। তার কারণটা হচ্ছে এই যে যার হোম ম্যাচ হয় না, সে তার সাপোর্টার বেশি পায়। আর সাপোর্টারের ওই যে আওয়াজ, ঠিক আছে না, ও এটা মানে অ্যাকচুয়ালি অ্যাড্রেনালিন খরণ করে মাথার মধ্যে, তখন আরও বেশ ছোটে আর কি, যে হ্যাঁ গোল আমাকে দিতেই হবে। দ্যাট ইজ দ্য থিং মেন। আর এখানেও সেরকম আর কি, এখানে যে এই যে পজিটিভ চার্জটা রয়েছে, এই ভাই কী করছে, একে তো পজিটিভ চার্জটা তো এর ভাগ নিতে পারছে না, কিন্তু পাশে থেকে একটু একটু যে হাত লাগিয়ে, ঠিক আছে চল তুই কোনো অসুবিধা নেই, আমি একটু হালকা করে হাত লাগিয়ে দিচ্ছি, বা আমি একটু পুশ করে দিচ্ছি, তোর মাথাতে অত ওয়েট লাগবে না, এরকম কাইন্ড অফ থিং করে তাকে উৎসাহ দিয়ে দিচ্ছি, চলো তুমি বোঝাটা নিয়ে নাও। তো এই ধরনের যে এফেক্ট না, সেটাকে আমি বলবো ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে না, যেটা নিজের মানে চার্জটাকে টোটাল নিজের মাথাতে নিচ্ছে না, বাট কী করছে, ওকে উৎসাহিত করছে, ঠিক আছে তুই নে, আমি আছি তোর সঙ্গে, কাইন্ড অফ থিং। এখানে তিনজন উৎসাহিত করছে, তো তিনজন আরও বেশি স্টেবল হবে এই পজিটিভ চার্জটা। তো এইভাবে মনে রাখতে পারো, আমি বাস গল্পের চলে এরকম করে বললাম। আর বাকি যদি এরকম হয় যে ঠিক আছে উৎসাহ তো একরকম, আমার মাথাতে আসে, তুই ভাই এক কাজ কর, কিছুক্ষণ পরে নিজের মাথাতে নিয়ে নিস, তো দ্যাট উইল বি মাচ বেটার ফর মি। তো কী হয়, এই ডবল বন্ডটা এখানটায় রেজোনেন্স হয়ে গেল। রেজোনেন্স হয়ে গেলে কী হবে, দেখো ওই কার্বনের পজিটিভ চার্জটা কোথায় চলে এলো, এই কার্বনে চলে এলো, CH CH2। তাহলে এখান থেকে কী হলো, এ পজিটিভ চার্জ থেকে রিলিফ পেয়ে গেলো, আর এর মাথায় চলে এলো। তাহলে এখানে কী হচ্ছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো এই রেজোনেন্সটার জন্য কী হবে, যখন ইন্ডাকটিভ এফেক্ট আর রেজোনেন্সের মধ্যে কম্পারিজন আসবে না কোনো পজিটিভ চার্জে, এই রেজোনেন্স অলওয়েজ প্রিফারেবল হবে আর কি, মানে এর স্টেবিলিটি সবসময় বেশি হবে। তারপরে যদি রেজোনেন্স হতে হতে সে যদি আবার হয়ে যায় আর কি, এই কী বলে, এই ক্যানোনিক্যাল স্ট্রাকচার যত বাড়বে, মানে যত বেশি লোক ওটাকে চার্জটা মাথায় নেবে, তো তত বেশি ডেফিনেটলি স্টেবিলিটি বাড়বে। তো ক্যানোনিক্যাল স্ট্রাকচার বাড়ার সঙ্গে সঙ্গে তার স্টেবিলিটি বাড়ছে। আর একটা হচ্ছে তোমার যদি কার্বোক্যাটায়নটা হওয়ার পরে সে মলিকুলটা অ্যারোমেটিক হয়ে যায়, আরও অ্যাডিশনাল ফ্যাক্টর অ্যাড হলো ওর সঙ্গে, ওকে, দ্যাট উইল বি মাচ মোর স্টেবল দ্যান দিস করসপন্ডিং নন অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন, ঠিক আছে না। তো এই দুটো জিনিস। আর বাকি তো আমরা এই SP2 আর SP3 তো বললাম, যত তোমার এস ক্যারেক্টার যত বাড়বে, তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, তার মাথাতে পজিটিভ চার্জ তত বেশি আনস্টেবল। তাহলে উল্টোটা, নেগেটিভ চার্জ যদি হয় তো SP নেগেটিভ চার্জ বেশি স্টেবল। ওই সেই কারণে হয় যেটা তোমার যদি এই অ্যাসিডিলিন ধরো, চলে অ্যাসিডিলিনিক হাইড্রোজেন, আর একটা হচ্ছে তোমার ইথিলিনিক হাইড্রোজেন, এই দুটোর মধ্যে অ্যাসিডিটি কার বেশি, ডেফিনেটলি কি এই অ্যাসিডিলিনের বেশি। তার কারণটা কি না, এই প্রোটনটা ছাড়লে পরে এখানে নেগেটিভ চার্জ হবে, আর এই নেগেটিভ চার্জটা কার উপর হচ্ছে না, SP কার্বনের উপর। আর SP কার্বন মানে হচ্ছে এর 50% এস ক্যারেক্টার, তার মানে হচ্ছে এ বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, মানে এর মাথায় নেগেটিভ চার্জটা নিতে চাইবে রিলেটিভলি। দেখো আমি আবার বলছি, চার্জ নিতে চাইবে না, কিন্তু যদি আমি কম্পেয়ার করি তখন ওকে ঠিক আছে আমাকে দাও। আর এর ক্ষেত্রে কি SP2, আর SP2 হওয়া মানে এর থেকে কম ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর থেকে একটু কম নিতে যাবে। আর যদি তোমার মিথেন বা ইথেন হয়, CH3 ইথেন হয়ে গেল, এ তো ভাই SP3, এস ক্যারেক্টার প্রচুর কম, 25%, ঠিক আছে না। তো আর নিতেই চাইবে না, তো একে ডিপ্রোটনেটেড করা বা স্ট্রং বেস দিয়ে ওখান থেকে প্রোটন টেক আপ করা প্রায় ইম্পসিবল ইথেনের ক্ষেত্রে, ঠিক আছে। তো দিস ইজ আর দ্য বেসিক ফান্ডা। তো আমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, ওকে, সেই বাংলায় পড়েই ফেলছি আমি। হুইচ অফ দ্য ফলোয়িং স্পিসিস অ্যাক্টস অ্যাজ বোথ নিউক্লিওফাইল অ্যান্ড ইলেকট্রোফাইল। আর একটা কথা মাথায় রেখো, হ্যাঁ, পরীক্ষায় কোশ্চেন পড়ার সময় একটু ভাই 5 সেকেন্ড একটু বেশি দিয়ে ধৈর্য ধরে পড়ো, প্রচুর টাইম থাকবে, কিছু নেই এখানে পেপারে। আমি বারবার বলে দিচ্ছি, SSCর কোশ্চেন পেপার উইল বি ভেরি ইজি। সামটাইমস তোমার নিজের মধ্যে ডাউট তৈরি হবে, বলে এই কোশ্চেনের জন্য সেটা এত কষ্ট করে পড়া কী ছিল, এ তো এমনি হয়ে যেত, এরকম ডাউট তৈরি হবে। এরকম কোশ্চেন জিজ্ঞেস করে SSCতে, নট অনলি SSC, নেট গেটেও জিজ্ঞেস করে মাঝে মাঝে 2-4টি কোশ্চেন, কিন্তু SSCতে ম্যাক্সিমাম কোশ্চেন ওরকম জিজ্ঞেস করবে। ভাই একটা মাস্টার ডিগ্রি স্টুডেন্টের কোশ্চেন নয় এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, আজকাল উচ্চ মাধ্যমিকে চলে গেছে, ঠিক আছে না। তো এই মাস্টার ডিগ্রি কোশ্চেন নয়, এটাও মাস্টার ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক এগুলো মাস্টার ডিগ্রি নয় কোশ্চেন ওঠে। এনিওয়ে চলো, আমাদের এটা নিয়ে ডিল করতে হবে। এখন বলছে কোনটা ইলেকট্রোফাইল অ্যাজ ওয়েল এজ নিউক্লিওফাইল। তাহলে আমরা দেখে নেবো কোনটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, দুটো একসঙ্গে কাজ করে। একটা জিনিস আমরা জানি, এরকম অ্যাসিটোনাইট্রাইল না, এই এখানটা CH3 ট্রিপল বন্ডে এর নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে যদি কোনো কার্বোক্যাটায়ন হয়,
কার্বোক্যাটায়ন হয় এখানটায় অ্যাটাক করে তোমার এই CH3, তারপরে এটার হাইড্রোলিসিস হয় যে CO NH CmH3, তাহলে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করলো। আবার এটাকে যখন হাইড্রোলিসিস করবো ওয়াটার দিয়ে, তখন এই কার্বনে তোমার এই কার্বনের নিউক্লিওফাইল হবে, তার মানে তখন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। ক্লিয়ার? তো এই নিউক্লিওফাইল হিসাবে দুটোতে কাজ করবে। ওকে, এ হচ্ছে ব্যাপার। এবার আর বাকিগুলো দেখো, পজিটিভ চার্জ কখনোই নিউক্লিওফাইল হিসেবে কাজ করে না, এটাও পজিটিভ চার্জ নিউক্লিওফাইল হিসেবে কাজ করে না। নেগেটিভ চার্জ স্পিসিস হলে সে নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে না। আর একমাত্র তাহলে বুঝতে পারা যাচ্ছে, এই দেখো এই চারটের যদি কম্পেয়ার করা যায়, একমাত্র এটা হচ্ছে নিউট্রাল সাবস্ট্রেট, এর লোন পেয়ার দিয়ে অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করবে। আর এটা নিউট্রাল স্পিসিস, এইখানটায় আমরা যেমন এটা যা সিউডো কার্বনিল বলতে পারো আর কি। তো এখানে বাইরে থেকে যে কোনো একটা নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে, তার মানে তখন এটা অ্যাজ এ ইলেকট্রোফাইল কাজ করবে। ওকে, এই হচ্ছে গল্প। তো সি ইজ দ্য রাইট অপশন হয়ে গেল, অ্যাসিডোনাইট্রাইট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 23 বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ দ্য বেসিক স্ট্রেংথ ইন CCl4। এটা ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটা এন থিওরি একবার দেখে নেবে তোমরা, বারবার করে এন থিওরি আমি কিনতে বলছি। এন থিওরি পার্ট 1, এন থিওরি পার্ট 1। ওকে, এই অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি নাকি নাম বইটার নাম হচ্ছে তোমার অ্যাডভান্স অর্গানিক রিয়াকশন মেকানিজম। ঠিক আছে, তো ওটা দেখে নেবে, ওখানে দেওয়া আছে। আর একটা বইতে দেওয়া আছে পিটার সাইক্সের একটা বই আছে, পাতলা মতো বই। তো ওই বইতে প্রচুর ফান্ডামেন্টাল জিনিসপত্র দেওয়া আছে। ওটা জানি না তোমরা পড়েছো কিনা, যাদের অর্গানিক ভালো লাগে তারা নিশ্চয়ই পড়েছে। তো পিটার সাইক্সের বইতে আছে। এখন কেস হচ্ছে দেখো, এখানে এই অ্যাসিডিটি বা বেসিসিটি বলতে গিয়ে আমি একটা জিনিস বলছি, যে যখন কোনো নাইট্রোজিনিয়াস কম্পাউন্ড তার বেসিসিটি আমি ডিটারমাইন করব, তখন বেসিসিটির ডেফিনেশন আমি এইভাবে করব কি নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারটা যত বেশি অ্যাভেলেবেল হবে। ওকে, একটা নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারটা যত বেশি অ্যাভেলেবেল হবে, আমি এই পার্টিকুলার সাবস্ট্রেটকে তত বেশি করবো। যত বেশি অ্যাভেলেবেল ইন দ্য সেন্স, কারণ হচ্ছে আমাকে বেসের সংজ্ঞা কি, বেসের সংজ্ঞা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে ধরছি আমি, যে প্রোটন টেক আপ করতে পারে যে মলিকুল, ওকে, তাকে আমি বেস বলবো। আর যে প্রোটন ছাড়তে পারে তাকে আমি অ্যাসিড বলবো। তো এখানে এবার প্রোটন টেক আপ করতে হলে কী হবে, হয় কোনো একটা মলিকুলের মাথায় নেগেটিভ চার্জ থাকতে হবে, অথবা লোন পেয়ার থাকতে হবে। এই দূরে তো মানে এটা ধরতে গেলে একটা হাত চাই, তো যে একটা তোমার একে ধরবো যখন কোনো একটা অন্য কিছুকে ধরবো, আমরা মানুষ হিসাবে ধরি যখন হাত চাই, বাকি কুকুর বিড়াল এরা মুখ দিয়ে ধরে, হাত দিয়ে ধরে আর কি। তো এখন এখানে আমি লোন পেয়ার দিয়ে ধরতে হবে ভাই, যে কোনো প্রোটনকে ধরতে গেলে কী দিয়ে ধরতে হবে, লোন পেয়ার দিয়ে বা নেগেটিভ চার্জ দিয়ে ধরতে হবে। এখানে আমার যে মলিকুলগুলোকে কম্পেয়ার করতে দিয়েছে, এখানে একটাই মাত্র রাস্তা ধরার, সেটা হচ্ছে তোমার লোন পেয়ার, যদিও এখানে লোন পেয়ারটা এঁকে দেয়নি, ঠিক আছে না। তো আমরা ধরবে কী দিয়ে, লোন পেয়ার দিয়ে। এখন কেস হচ্ছে শুধু তো ধরলে হবে না, আমরা ধরো ভোজ বাড়ি বিয়ে বাড়িতে খেতে যাই, খেতে গিয়ে দুটো বন্ধু একসঙ্গে খেতে গেলাম, দিয়ে বললো যে কে বেশি মাংস খেতে পারে দেখি চল, দিয়ে মাটন চলে এলো ধরো প্লেটের মধ্যে, আর দুজনে খাচ্ছি খুব। এবার একজনে খাওয়ার পরে আধা ঘন্টা পরে তার পেট খারাপ, বমি টমি করে যাচ্ছে অবস্থা। আর একজন কি তার থেকে কম খেয়েছে, বাট সে ঠিক আছে, আরামসে মাস্ত একদম শরীরও ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে কে বেশি খেতে বলে ধরবো আমি, যে তার থেকে কম খেয়ে স্টেবল আছে। ওকে, যে বেশি খেলো, সাময়িকভাবে বেশি খেলো, বাট হজম করতে পারছে না, ওরকম করলে হবে না। তো এই বেসের ফান্ডাও ঠিক এরকমই লাগভাগ। যখন আমি প্রোটন টেক আপ করবো, ওকে, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, এক তো হলো প্রোটন টেক আপ করা, টেক আপে প্রোটন, আর দু নাম্বার হচ্ছে তার স্টেবিলিটি আফটার টেক আপ তার স্টেবিলিটি কিসে না, অ্যাকোয়াস মিডিয়ামে। যদি মলিকুলটা অ্যাজ এ হোল অ্যাকোয়াস মিডিয়ামে থাকে, তখন তার অ্যাকোয়াস মিডিয়ামে যে টেক আপ করার পর কোনো এক্সট্রা স্টেবিলিটি দিচ্ছে কিনা, যে মিডিয়ামে, নট অনলি অ্যাকোয়াস মিডিয়াম, যে মিডিয়ামে আছে সেই মিডিয়ামের কোনো এফেক্ট আছে কিনা, এই দুটো ফ্যাক্টর আমি দেখবো, ঠিক আছে। তো এখানে যেহেতু CCl4 সলিউশনে বলেছে, তো CCl4-এ কোনো স্টেবিলিটি ফ্যাক্টর নেই। ওকে, CCl4 হয়ে গেল, বা গ্যাসিয়াস স্টেট হতে পারে, এই দুটোতে মলিকুলটা প্রোটন টেক আপ করার পরে তার কোনো এক্সট্রা স্টেবিলিটি ফ্যাক্টর নাই। কিন্তু এটা যদি ওয়াটারে হতো, ওয়াটার হলে দেখো এখানে দেখো কম্পাউন্ড দেখো কি Me3N রয়েছে। ওকে, তো Me3N মানে হচ্ছে তোমার এই 3টে মিথাইল, আর এই লোন পেয়ার দিয়ে ধরো প্রোটনটাকে ধরার পরে কী তৈরি হবে, এটা অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে না। এই অ্যামোনিয়াম আয়নটা তৈরি যে হলো, এবার আমি কি করব, এই অ্যামোনিয়াম আয়নের এর স্টেবিলিটি দেখো। এই স্টেবিলিটিটা কি দেখো, এই যে এভাবে স্টেবিলিটি দেয়, সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা কী করে, জলের সঙ্গে হাইড্রোজেন বর্ণী করে, কী করে, জলের সঙ্গে হাইড্রোজেন বর্ণী করে, দিয়ে এটাকে কী করে, সলভেটেড করে। ওকে, এটাকে করে সলভেটেড। এখন এবার ডাইমিথাইল NH যদি হয়, তাহলে দেখো এই একটা NH অলরেডি ছিল, একটাই হাইড্রোজেনে টেক আপ করলো, আর এই ছিল দুটো মিথাইল, ঠিক আছে। এখানে দেখো 2 মোল ওয়াটারের সঙ্গে
তোমার সলভেটের হচ্ছে, তার মানে এর সলভেশন আরও একটু বেশি হচ্ছে। এখন আর একটা যদি CH3NH2 দিই, CH3, তার এর তো দুটো হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন, মানে 3টে হাইড্রোজেন দিয়ে সলভেটেড হবে। OH2 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 OH2, ক্লিয়ার? এই 3টে হাইড্রোজেন দিয়ে সলভেটেড হবে। তো সলভেশন সব তাহলে থ্রো সলভেশন স্টেবিলিটি কার বেশি সব থেকে, না মিথাইল অ্যামিনের, তারপর হচ্ছে ডাইমিথাইল অ্যামিন, তারপর হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। কিন্তু কেস হচ্ছে আর একটা কী আছে, আমি যে বলেছিলাম যে বেসিক কাকে বললো, না নাইট্রোজেনাস কম্পাউন্ডের ক্ষেত্রে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার যত বেশি অ্যাভেলেবেল সে তত বেশি বেসিক। এখন হচ্ছে আমরা মিথাইলের কী চরিত্র জানি, না মিথাইল কী করে, এই বন্ডের ইলেকট্রনকে দূরে ঠেলে, তার মানে হচ্ছে এর একটা প্লাস আই এফেক্ট আছে। এই প্লাস আই এফেক্ট মানে বন্ডের ইলেকট্রনটাকে কী করবে, দূরে ঠেলবে, মানে কার দিকে ঠেলবে, নাইট্রোজেনের দিকে ঠেলবে। এখন নাইট্রোজেনের দিকে যদি ঠেলে দেয় বন্ডের ইলেকট্রনটা, তো এর তো লোন পেয়ারটা অলরেডি রয়েছে, আরও 3টে যদি মিথাইল গ্রুপ যদি প্লাস আই এফেক্টের সাহায্যে এই ইলেকট্রনগুলোকে নাইট্রোজেন দিকে পুশ করে, তাহলে কী হবে, এই যে ডবল বন্ড রয়েছে না, এর ইন্টেন্সিটি আরও বেড়ে যাবে। এর ইন্টেন্সিটি বেড়ে যাবে মানে হাত আরও মজবুত হবে, হলে পরে কী হবে, প্রোটনটা আরও বেশি জলদি বা আরও ফাস্ট আরও স্ট্রংলি টেক আপ করবে, তার মানে আমি এর বেসিসিটি আরও বাড়বে। তাহলে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে মিথাইল গ্রুপ বাড়লে কী হচ্ছে, হাইড্রোজেন কমে যাচ্ছে, মানে 3টে মিথাইল মানে একটা হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেন না থাকা মানে আফটার টেক আপে প্রোটন এর কী হচ্ছে, একটাই মাত্র সলভেশন ফ্যাক্টর থাকছে, ক্লিয়ার? কিন্তু এর হাইড্রোজেন টেক আপ করার ক্ষমতা প্রচুর বেশি, তার মানে খেতে প্রচুর পারবে, বাট হজম করার ক্ষমতা একটু কম আফটার প্রোটন টেক আপ। আর এর ক্ষেত্রে কী হচ্ছে, খেতেও পারছে, হজমও ভালো করছে। আর 3 নাম্বারটা, এর ভাই খাওয়ার ক্ষমতায় নেই কিন্তু হজম করে দেবে, অল্প খেলে তো হজম হয়েও যাবে এমনিতেই, তাই না? তো ভাই তাহলে সব থেকে যে মানে অপটিমাম যে খাচ্ছেও বেশি হজমও করছে সেটা কোনটা, না ডাইমিথাইল অ্যামিন। আর তারপরে আমি কাকে ধরবো, মিথাইল অ্যামিন, তারপরে হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। তো এটা হয় তোমার অ্যাকোয়াস মিডিয়ামে, ক্লিয়ার? অ্যাকোয়াস মিডিয়ামের গল্প। আর যদি আমি শুধুমাত্র এখানে যেখানে তোমার ওই কী বলে, এই অ্যাকোয়াস মিডিয়াম বাদ দিয়ে যেখানে তোমার এই সলভেশন বা এই হজম করার গল্প নেই, সেখানে আমি শুধু কী দেখো, কে বেশি খাচ্ছে। তো এখানে কেসটা হচ্ছে তোমার এই 3টে মিথাইল এনফোর্স করছে এই লোন পেয়ারটাকে টু টেক আপে প্রোটন, তো এই সব থেকে বেশি বেসিক, তারপর দুটো মিথাইল, তারপর একটা মিথাইল, আর তারপর এখানে দেখো কোনো মিথাইল নেই, ক্লিয়ার? তো এই ইজ দ্য রাইট অপশন ফর দিস সলিউশন, ঠিক আছে? এটা ওয়াটার হয়ে গেলে গল্প চেঞ্জ হয়ে যেত। ওকে, আই হোপ ইউ গাইজ গট সাম সর্টস অফ ক্লিয়ারিটি। হ্যাঁ, এখন দেখে নিই যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিগ্লিসারাইড। ডিগ্লিসারাইড মানে হচ্ছে, দেখো গ্লিসারাইড আমরা যদি কার্বোহাইড্রেট পড়বো আমি, হ্যাঁ এই কোশ্চেন পেপারটা আজকে পেলাম, তো আজকে আমি করে দিচ্ছি। আমি দেখছি যদি আর একটা ভিডিও বানাতে পারি তো ওকে, আদারওয়াইজ নেক্সট ভিডিওতে আমি তোমার কার্বোহাইড্রেট পড়াবো। নেক্সট দেখছি একটা কার্বোহাইড্রেট হোক বা অ্যালিসাইকেল হোক, দুটোর মধ্যে একটা কিছু পড়াবো, সেটা ভেবে রেখেছি। তো গ্লিসারাইড হচ্ছে তোমার এই দেখো CHO আর হচ্ছে CH2OH, ঠিক আছে না? এবার এই মাঝের বন্ডটা আছে একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে OH। এখন যদি ওটা ডান দিকে OH দিই, বাঁ দিকে হাইড্রোজেন হবে, এটা হবে তোমার এল গ্লিসারাইড। আর যদি ঠিক উল্টোটা করি, যে এই দিকটা H আর এই দিকটা OH, তাহলে এটাকে বলবো ডিগ্লিসারাইড, ঠিক আছে না? তো এটা কিছু করার নাই ভাই, মুখস্থ করতে হবে। ডান দিকে ডি, ডান দিকে OH মানে হচ্ছে ডি, ঠিক আছে? আর একটা কথা যদি মনে না থাকে, তাহলে সে তোমার হচ্ছে আমরা ডি গ্লুকোজ পড়েছি, ডি গ্লুকোজ, আর গ্লুকোজের হচ্ছে তোমার OH। আশা করি এটা তো মুখস্থ আসেই কমসে কম সিটোগুলি। তা গ্লুকোজের স্টার্ট হচ্ছে কি বাঁ দিকে H দিয়ে, আর তোমার এই এখান থেকে এই গ্লিসারাইড থেকেই তোমার ওই অ্যালডোপেন্টোজ, অ্যালডোহেক্সোজ, কিটোহেক্সোজ সব বানে। কী করে বানে, না স্টেপ আপ রিয়াকশন করে, ঠিক আছে? ওই ক্লিয়ানি ফিশার সিনথেসিস বলে আছে একটা, মানে স্টেপ আপ রিয়াকশন করে বানে। তো এই CHOতে HCN অ্যাডিশন করতে করতে যায় আমরা, তাহলে কী হচ্ছে দেখো, এই যে কার্বনটা, এই কার্বনের জিওমেট্রিটা ফিক্সড থাকছে। তারপরে এখানে যখন অ্যাডিশন হচ্ছে না, তখন আমরা জানি যে 50% প্রবাবিলিটি থাকে যে কোনো কার্বনিলের সারফেসে না নিউক্লিওফাইল উপর দিকে অ্যাটাক হবে না নিচের দিক দিয়ে অ্যাটাক হবে, দুটো কী থাকে, 50% প্রবাবিলিটি থাকে যদি আমরা অন্য কোনো কন্ট্রোলিং এজেন্ট ইউজ না করি। তো 50% প্রবাবিলিটি তাহলে কী হবে, এই যে কার্বনটা এখানে কখনো এই দিকটাতে তোমার H ঢুকবে, কখনো এইদিকে OH ঢুকবে, 50-50 প্রবাবিলিটি থাকবে। কিন্তু এই যে পার্টিকুলার জিওমেট্রি যেটা এই যে কার্বনের জিওমেট্রিটা, এটা চেঞ্জ হচ্ছে না। আর এটা চেঞ্জ না হওয়ার জন্য সবসময় ডিগ্লিসারাইড দিয়ে স্টার্ট করলে যে অ্যালডোজ বা পেন্টোজ বানবে, হেক্সোজ বানবে, সেটা হচ্ছে অ্যালডোহেক্সোজ, সবগুলো ডি হবে। ওকে, এই গ্লুকোজের ক্ষেত্রে একটু উল্টো হয়, মানে এল হয়ে যায়, ফ্রুক্টোজের ক্ষেত্রে সে গল্প আলাদা, ঠিক আছে? তো এখানে দেখো ডিগ্লিসারাইড হচ্ছে আমার হুইচ অফ দ্য ফলোয়িং যে ডিগ্লিসারাইড, ডি মানে রাইট হ্যান্ডে OH থাকবে, এটা হচ্ছে গ্লিসারাইড, রাইটে OH, এটা গ্লিসারাইড লেফটে OH, মানে এটা হচ্ছে এল। ওকে, আর এটা তো গ্লিসারাইড নয়, এটাও গ্লিসারাইড নয়, হয়ে গেল। আচ্ছা,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ই আইসোমার। এরকম ইটা আমরা কেমন করে লিখি, আমি আমার মতো করে মনে রেখেছি। ওকে, ই লিখি আমরা এরকম করে, এরকম করে মানে হচ্ছে দুটো হাই, মানে এখানে যদি যা যেটা মানে সেম সাইডে থাকছে এটা ডান্ডা দুটো, আর জেড লিখে আমরা কীভাবে এই দিকে ডান্ডা দুটো উল্টো সাইডে, এই যা হবে তার উল্টোটা, এটা আমি মনে রেখেছি এরকম করে। ই মানে হচ্ছে তোমার ট্রান্স প্রোডাক্ট, ঠিক আছে, এখানে ই মানে হচ্ছে আমার ট্রান্সপোর্ট। ক্লিয়ার, যেটা ট্রান্স সেটাকে আমি ই বলবো। এবার আমরা সিস্টার্স কখন কী করে দেখি না, যে মলিকুলটা দেওয়া আছে, এই একটা কার্বন এই একটা কার্বন, এই কার্বনের যে দুটো তোমার সাবস্টিটিউশন রয়েছে আর এই কার্বনের যে দুটো তোমার সাবস্টিটিউশন রয়েছে, তাদের আমি ওই সিআইপি রুল দিয়ে প্রায়োরিটি সেট করবো। এই প্রায়োরিটি সেট করে হায়েস্ট প্রায়োরিটি যদি সেম সাইডে থাকে তাকে বলো সিজ, আর যদি উল্টো দিকে থাকে তাকে বলো ট্রান্স। ওকে, এবার হচ্ছে তোমার সিজ হয়ে যাওয়া মানে হচ্ছে জেড, আর হচ্ছে ট্রান্স হয়ে যাওয়া মানে হচ্ছে ই। এই হচ্ছে গল্প। তাহলে বাবা দেখে নাও, এই কার্বনের ক্ষেত্রে ইথাইলের প্রায়োরিটি 1, মিথাইলের 2, আর ব্রোমিনের প্রায়োরিটি 1, আর ক্লোরিনের প্রায়োরিটি হচ্ছে 2। এর মলিকুলার ওয়েট দেখে হয় আর কি, হ্যাঁ 1, এটা হচ্ছে 2। তাহলে দেখো এটা 1, 2 মানে হায়েস্ট প্রায়োরিটি দুটো কি আছে, উল্টোতে আছে। তাহলে হায়েস্ট প্রায়োরিটি যদি উল্টোতে থাকে তাহলে এটা হচ্ছে তোমার ই। ক্লিয়ার, এটা অ্যান্সার হয়ে গেল। আর এক্ষেত্রে দেখে নাও, এটা হায়েস্ট প্রায়োরিটি, এটা হায়েস্ট প্রায়োরিটি, তাহলে এখানে সেম সাইডে রয়েছে, তাহলে এটা হচ্ছে জেড। আর এক্ষেত্রে কী রয়েছে দেখো, দুটো সেম হলে ই যেটা করতে পারবো না। আর এটা হচ্ছে তোমার তো চলো নাই, ঠিক আছে না, তো অপশন ইজ এ। আচ্ছা দেখো সিআইপি মানে তিনটে লোকের নাম, হ্যাঁ, এটা কান, ইনগোল্ড আর প্রিলগ তিনজনে মিলে বানিয়েছে এটা রুলসটা, মানে কাকে প্রায়োরিটি, এই নোমেনক্লেচার প্রত্যেকেই করতে হয়েছে যে কাকে প্রায়োরিটি দেবো, আর প্রায়োরিটি দিয়ে তবেই তো আমি সেটা এদিকে তোমার প্রায়োরিটি অনুযায়ী কি লেফটে ঘুরছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরছে কি বিপরীত দিকে ঘুরছে, তার বেসিসে করে আমরা কী করি আর এসটাকে সেট করি, যে এদিকে ঘুরলে পরে আর হলো, উল্টো দিকে ঘুরলে এস হলো, এসব হয় আর কি। ঠিক আছে, 4 নাম্বারটাকে তোমার ডটে রেখে এরকম করে হয়। যখন আর এস পড়াবো যখন তখন বলবো। আর এস আমি জানি না আর এস পড়াবো কিনা দেবো, কারণ ওটা হচ্ছে খুব বেসিক জিনিস, অতটা বেশি ঢোকার দরকার নেই, ওটা দেখে নিও যদি কখনো টাইম থাকে বা কারোর ডিমান্ড থাকে দেন আই উইল সি। বাকি এই কোশ্চেনটা হলো সিমিলারলি খুব সোজা, দেখবে যে কার্বনের সঙ্গে ডাইরেক্টলি যে অ্যাটম দিয়ে যুক্ত আছে, তার মলিকুলার ওয়েটটা আমি, অ্যাটমিক নাম্বারটা আমি চেক করবো। অ্যাটমিক নাম্বারটা যত বেশি হবে তার সেটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো, সেটা হবে 1 নাম্বার। এখানে দেখো যেগুলো রয়েছে আমার নাম্বার অনুযায়ী, এখানে হচ্ছে কানেকশন অ্যাটম হচ্ছে কার্বন, এটাতে অক্সিজেন, এটা কার্বন, এটাও কার্বন, তাহলে সব থেকে ডাইরেক্ট কানেক্টেড অ্যাটম কি অক্সিজেন। কার্বন হচ্ছে তোমার 6, অক্সিজেন হচ্ছে 8। ওকে, অ্যাটমিক নাম্বার, তাহলে অক্সিজেন হচ্ছে তোমার 1 নম্বর প্রায়োরিটি যাবে। তাহলে অক্সিজেন যেটাতে 1 আছে সেটা হচ্ছে আমি চুজ করবো। তাহলে এটা ক্যান্সেল আউট করে দিলাম। বাকি অক্সিজেন হচ্ছে দেখো এটা রয়েছে, এটা রয়েছে, তিনটেই রয়েছে। ওকে, এরপর নেক্সট দেখবো যদি আমি ফার্স্ট অ্যাটমে আমি ওটাকে ক্যালকুলেট করতে না পারি, তখন আমি কী করবো, সেকেন্ড অ্যাটম যাবো। যেমন ধরো এই কার্বনের আমি যদি 4টেকে ডিফারেন্সিয়েট করতে যাই, এবার এখানে ধরো দেওয়া আছে CH2OH, কোনোটাতে দেওয়া আছে CH2Cl, কোনোটা আছে CH2Br, আর কোনোটা হচ্ছে তোমার CH3। এই দেখো এই 4টে হচ্ছে তোমার কার্বন, তাহলে ফার্স্ট অ্যাটমে হলো না। তারপর সেকেন্ড অ্যাটম মানে হচ্ছে এই কার্বনের সঙ্গে যেগুলো যুক্ত আছে সেগুলো ক্যালকুলেট করবো। দুটো হাইড্রোজেন পারা যাচ্ছে না। তারপরে দেখো এখানে ব্রোমিন, এখানে OH, এখানে ক্লোরিন, তাহলে ব্রোমিনের হচ্ছে অ্যাটমিক নাম্বার বেশি, তো এটা তখন হবে 1 নম্বর প্রায়োরিটি। আচ্ছা, তারপরে ক্লোরিনের বেশি, তারপরে হচ্ছে অক্সিজেন, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, ওই এখানে হচ্ছে কার্বন হচ্ছে 4, এই যেটা 3টে হাইড্রোজেন। ঠিক আছে, তো এই হচ্ছে ফান্ডা, আর কিছু নেই। ফার্স্ট অ্যাটম দেখবো, সেকেন্ড অ্যাটম দেখবো, থার্ড অ্যাটম দেখবো, এরকম করে করতে হবে। তো এখানে ফার্স্ট অ্যাটম অনুযায়ী তো OH হয়ে গেল। নেক্সট হচ্ছে এটাও কার্বন, এটাও কার্বন। তাহলে আমি কী করবো, আমাকে নেক্সট সেকেন্ড অ্যাটম দেখতে হবে। তো কার্বনের মধ্যে এর হচ্ছে তোমার এরকম OH অ্যাসিড, আর একটা হচ্ছে তোমার C+H অ্যালডিহাইড, আর একটা হচ্ছে CHHNH2। তাহলে দেখো এর সেকেন্ড অ্যাটম দুটোই অক্সিজেন, ডবল বন্ড। থার্ড অ্যাটম OH, এটা হাইড্রোজেন, আর এর কি সেকেন্ড অ্যাটম দেখো নাইট্রোজেন। ওকে, একটা নাইট্রোজেন, এবার অক্সিজেন অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে ডেফিনেটলি COOH হবে নেক্সট। তারপরে এই দুটোই তো, তাহলে মানে এটার থেকে এই দুটো হবে আগে। এবার এই দুটোর মধ্যে এটাতে OH রয়েছে আর একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে এর প্রায়োরিটি বেশি হবে। তাহলে প্রথমে তো আমি OHটাকে 1 নম্বর পেয়ে গেলাম, তারপর তাহলে COOH এটা হচ্ছে তোমার 2 নম্বরে, তারপরে অ্যালডিহাইড হচ্ছে তোমার 3 নম্বরে, আর অ্যামিনটা হচ্ছে তোমার 4 নম্বরে, CH2NH2। ঠিক আছে, তো হোয়াট উইল বি দ্য সেট আপ অফ দ্য সিআইপি রুল, সেটা হচ্ছে তোমার সি উইল বি দ্য রাইট অপশন। ওকে, এটা আবার দেখেন কিছু নাই, এরকম করে দেওয়া আছে দেখো বইতে।
আচ্ছা 27 নাম্বার হচ্ছে তোমার হোয়াট উইল বি দ্য স্পেসিফিক রোটেশন অফ অ্যান অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড ইফ দ্য সলিউশন কন্টেনিং এত গ্রাম এত ml ইজ প্লেস ইন 1 মোলার 1 ডেসিমিটার পোলার টিউব। ওকে, বেশ এটা একটা সূত্র রয়েছে তোমার, ওই আলফা সমান হচ্ছে ACL/ল্যামডা করে একটা সূত্র রয়েছে। ওই সূত্রটা আমার অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে না, আমি ওটা একটু দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, এটা আবার দেখলে কিছু নেই, এটা ওই সিম্পল সূত্রতে ফেলে দিলে হয়ে যাবে। আর এটা ডেসিমিটারেই মনে হয়, ওটা যতদূর মনে হয় যে তোমার এই লেংথটাকে, হ্যাঁ ডেসিমিটার দেওয়া আছে, লেংথটা ডেসিমিটার, এল সমান ডেসিমিটারে রাখতে হয়, ওটাকে ডেসিমিটার করে নিতে হবে। আর কখনো কখনো দেখবে সেন্টিমিটার দেওয়া থাকে, তো সেন্টিমিটার দিলে পরে সেন্টিমিটারকে ডেসিমিটার করে নিতে হবে, করার পরে কিন্তু তোমাকে এই ক্যালকুলেশন করতে হবে, নাহলে কিন্তু ওটা গোলমাল হয়ে যাবে। আর এই ডিগ্রি অফ রোটেশন দিয়ে একটা অঙ্ক পড়ে মাঝে মাঝে, তো ওই সূত্রটা মনে রেখে দেবে, ঠিক আছে? ওই আলফা সমান হচ্ছে এপসালন সিএল নাকি 1000 আলফা বাই এলসি। কি হচ্ছে হোয়াট উইল বি দ্য স্পেসিফিক রোটেশন অফ অ্যান অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড ইফ দ্য সলিউশন কন্টেনিং কনসেন্ট্রেশন দেওয়া আছে এত গ্রাম পার ml, 1 ডায়ামিটার পোলারিটি, আর হচ্ছে তোমার পোলারিটি টিউব অ্যান্ড অবজার্ভ দ্য রোটেশন কত 25 ডিগ্রি, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ডি লাইনে হচ্ছে 1.2 ডিগ্রি। স্পেসিফিক রোটেশন জিজ্ঞেস করেছে আমাকে, ওকে, পার্টিকুলার ল্যামডাতে। তো এটা হচ্ছে তোমার সূত্র হচ্ছে আলফা সমান হচ্ছে 100 আলফা বাই এল ইন্টু সি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আলফা যেটা দেওয়া আছে, স্পেসিফিক রোটেশন কত এই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পার্টিকুলার ল্যামডাতে, এটা কত, এটা হচ্ছে ল্যামডা আর টি ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা পার্টিকুলার ল্যামডাতে এর রোটেশন দেওয়া আছে কত 1.2 ডিগ্রি। দিয়ে আমাকে কী বার করতে হবে, এই আলফাটা বার করতে হবে। ওকে, তাহলে একবার দেখে নাও, কিছুই নেই। আর এখানে আমি বারবার বলে দিচ্ছি তোমার হচ্ছে এই লেংথটা কিসে করতে হবে, ডেসিমিটারে, এল অলওয়েজ ইন ডেসিমিটার, আর সিটা হচ্ছে তোমার অলওয়েজ গ্রাম পার 100 ml, গ্রাম পার 100 ml, এই দুটো হচ্ছে তোমার কনসেন্ট্রেশন বসাতে হবে। এখানে কি আছে, এই দেখো এত গ্রাম পার 10 ml বলেছে, এখানে এইটা হচ্ছে ট্রিক, এই দুটো জিনিস শুধু জানতে হবে, এই দুটো জিনিস জানলে আর কিছু নেই কিন্তু। এত গ্রাম পার 10 ml, আর আমাকে কী করতে হবে, জি সমান হচ্ছে গ্রাম পার 100 ml করে নিতে হবে। তাহলে এখানে এই এত গ্রাম যদি 10 ml হয়, তাহলে এর কনসেন্ট্রেশন কত হচ্ছে 7.5 গ্রাম পার 100 ml। ওকে, তাহলে এই সি এর জায়গায় বসে দেবো 7.5, উপরে তোমার 100 রয়েছে, আলফাটা আমাকে বার করতে হবে, লেংথটা হচ্ছে 1 ডেসিমিটার, আর সিটা বসে দেবো তোমার 7.5, আর এটা আমার কত দেওয়া আছে 1.2 ডিগ্রি। তাহলে এল সমান হচ্ছে 1.2 মাল্টিপ্লাইড বাই 7.5 বাই 100। ওকে, এই এল সমান হচ্ছে আলফা সমান হচ্ছে 1.2 মাল্টিপ্লাইড বাই 7.5 বাই 100। এই হচ্ছে গল্প, ঠিক আছে? তো এটা করলে হয়ে যাবে। এবার ক্যালকুলেটার ইউজ আছে কিনা আমি জানি না, যদি ক্যালকুলেটার ইউজ না থাকে তাহলে তুমি পাশে কোথাও করতে হবে গুণটা, আর যদি ক্যালকুলেটার ইউজ থাকে তাহলে আমি আবার দেখছি কত হচ্ছে। এটা হচ্ছে তোমার 12 মাল্টিপ্লাইড বাই 75, 900, ভুলভাল হয়ে গেল কী করে জানি না। তা হচ্ছে 9 তো দেখাচ্ছে এখানটায়, এই অনুযায়ী 9। ওকে, ঠিক আছে, এটা আমি একবার দেখে বলবো ভাই, আমি ভুলভাল বললে লাভ নেই, তবে এটা দিয়ে হবে, এই হচ্ছে সূত্র, আর সূত্র কিছু নেই। 9 তো হচ্ছে না, এটা কেন? হোয়াট উইল বি দ্য স্পেসিফিক রোটেশন অফ অ্যান অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড ইফ দ্য সলিউশন কন্টেনিং এত গ্রাম, এবার 10 ml না 100 ml মিসিং আছে কিনা জানি না, চলো 10 ml ধরে, কারণ 9 যেহেতু কিছু নেই। আর 10 ml প্লেস ইন 1 ডেসিমিটার টিউব অ্যান্ড অবজার্ভ রোটেশন 25 ডিগ্রিতে হচ্ছে 1.2 ডিগ্রি প্লাস 1.2 ডিগ্রি, ঠিক আছে? এটাই সূত্র কিন্তু। হ্যাঁ, এ হচ্ছে না কেন জানি না, আমি দেখছি, যদি খুঁজে কোথাও পাও আমি পরের ভিডিওতে দেখছি এটাকে। ওকে, নাও কোশ্চেন নাম্বার হচ্ছে 28। এটা হচ্ছে কি বলেছে, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং শর্টেস্ট CN বন্ড লেংথ। দেখো এটা অ্যাকচুয়ালি না, যদি আমি শুধুমাত্র আমি কেমিস্ট্রি নাও জানি, আমাকে তুক্কা লাগাতে হয়, মানে আন্দাজে যদি করি, তাহলে মোটামুটি দেখবে এই মলিকুলগুলো একই রকম দেখতে, শুধুমাত্র এটা এই ভাই ডিফারেন্ট। তো তিনটে একই রকম দেখতে, একটা ডিফারেন্ট, অড ইজ আউট, তো সি উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে? এখন কেসটা কী হচ্ছে, ফান্ডাটা কি, হোয়াট ইজ দ্য ফান্ডা বিহাইন্ড দিস, সেটা হচ্ছে এগুলোর মধ্যে CN বন্ধ সবথেকে দৈর্ঘ্য কম কোনটা। এখন ধরো আমি একটা এই ধরনের NH2 মলিকুল নিলাম, যেটা হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজ, এই হচ্ছে তোমার CH3।
তাহলে এখানে কী হবে, এই যে লোন পেয়ার দুটো রয়েছে, এই লোন পেয়ারটা এর মধ্যে কোনো ডিলোকালাইজেশনের গল্প নেই। মিথাইলটা যা হবে ইন্ডাকটিভ এফেক্ট হবে, লোন পেয়ার বাড়াবে, ডেন্সিটি যা যাবে ওদিকে আমি যাচ্ছি না। এই যে নাইট্রোজেন মাথায় লোন পেয়ারটা রয়েছে, এর ডিলোকালাইজেশনের কোনো গল্প নেই। তাহলে ডিলোকালাইজেশনের যদি গল্প না থাকে, তাহলে এই যে বন্ডটা, দিস বন্ড, এই যে বন্ডটা, আচ্ছা ভাই, এই বন্ডটা হচ্ছে তোমার পিওরলি সিঙ্গেল বন্ড। ওকে, এই পিওরলি যদি সিঙ্গেল বন্ড হয়, এর যে লেংথ লেটস সে 1.cc তো 1.54 হয়, এ দেখা গেলো 1.34 কি 3 বা 38 কিছু একটা অ্যাংস্ট্রম হবে, 38 কিছু একটা অ্যাংস্ট্রম হবে, যা হবে বটে বটে, কিন্তু এর কোনো চেঞ্জ হবে না। ওকে, এর কোনো সিঙ্গেল বন্ডে কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে কেস হচ্ছে, দেখো প্রত্যেকটা হচ্ছে তোমার বেঞ্জিন রিংয়ের সঙ্গে যুক্ত। কার সঙ্গে যুক্ত না, বেঞ্জিন রিংয়ের সঙ্গে যুক্ত। তাহলে বেঞ্জিন রিংয়ের সঙ্গে যদি যুক্ত হয়, প্রত্যেকটা লোন পেয়ার কী হবে, বেঞ্জিন রিংয়ের মধ্যে স্টেপ মানে রেজোনেন্স হবে। এখন রেজোনেন্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, রেজোনেন্স হলে তোমার কী হবে, এই যে তোমার এন সি যে বন্ডটা, এই বন্ডটার নো লঙ্গার সিঙ্গেল বন্ড, ইট উইল বি বিহেভ অ্যাজ ডবল বন্ড। এবার ডবল বন্ডের মধ্যে যদি বিহেভ করে, তাহলে তোমার ডবল বন্ডের মধ্যে বিহেভ করলে কী হবে, এর যে বন্ড লেংথ যেটা 1.54, যেটা আইডিয়াল সিসি সিঙ্গেল বন্ডের লেংথ যেটা, তার থেকে কী আসবে, ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে গেলে কমে আসবে। এখন কেস হচ্ছে কতটা কমবে, সেটা ডিপেন্ড করছে যে ডবল বন্ড ক্যারেক্টার কতটা। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তো এটা সিঙ্গেল বন্ড, কিন্তু এটা ডবল বন্ড ক্যারেক্টার পায় কী জন্য না, এই যে লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ারটা এর উপর দিয়ে ডিলোকালাইজ হওয়ার জন্য কী হয়, ডবল বন্ড ক্যারেক্টার পায়, পিওর ডবল বন্ড থাকে না। তার কারণ সিম্পল, কারণ যখন এখানে একবার তোমার ডবল বন্ড তৈরি হয়, তখন এখানে নেগেটিভ চার্জ পুশ করবে, এদিকে যাবে, আবার ঘুরবে, তো রেজোনেন্স হয়ে একটা রেজোনেন্সে যতগুলো তোমার ক্যানোনিক্যাল স্ট্রাকচার থাকে, তার মধ্যে কিছু স্ট্রাকচারের মধ্যে ডবল বন্ড থাকে, কিছু স্ট্রাকচারের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে। তো ওভারঅল একটা যে একটা এভারেজ একটা ভ্যালু থাকে, এটা হচ্ছে ইন বিটুইন সিঙ্গেল বন্ড অ্যান্ড ডবল বন্ড। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে, যত বেশি ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে, তত বেশি এর কী হবে, ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হবে। যত বেশি রেজোনেন্সটা যত স্ট্রং হবে, যত ভালো হবে, তত তোমার কী হবে, এই ডবল বন্ড ফর্মে থাকতে যাবে। ঠিক আছে, ক্যানোনিক্যাল স্ট্রাকচার যত বাড়বে, তখন ডবল বন্ড ফর্মটাও বাড়বে। তো আর যে ক্ষেত্রে তোমার রেজোনেন্স কম হবে, সেক্ষেত্রে কী হবে, দেখা গেলো কোনো এফেক্ট হলো, যার জন্য রেজোনেন্স হচ্ছে না, রেজোনেন্সে বাধা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফোর্সফুলি কী হবে, এই লোন পেয়ারটাই নাইট্রোজেনের উপর থাকতে হবে। আর সেক্ষেত্রে যদি থাকে, তাহলে সে কী হবে, এটা পিওরলি সিঙ্গেল বন্ড না দেখালেও এই সিঙ্গেল বন্ড ক্যারেক্টার অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি বেশি রেজোনেন্স হয়, তাহলে সেটা কী হবে, মানে ডবল বন্ড ক্যারেক্টার দেখাবে, আর যদি কম রেজোনেন্স হয়, তাহলে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার দেখাবে স্ট্রংলি। ঠিক আছে, তো এই হচ্ছে মেল ফান্ডা। এখন আমি দেখব যে এই যে লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারটা যদি এরকম এই আমি সি অপশানে দেখি, আর আমি সি অপশানটা আমি লিখি আগে, এ ধরো NH2, আর এ রয়েছে নাইট্রোজেন, আর এ হচ্ছে ওকে। এবার যদি লোন পেয়ারটা এরকম করে পুশ করে, এ ধরো এখানে গেল, আমি সব আঁকছি না, আমি শুধু নাইট্রোজেনটা এক্সট্রা যোগ এফেক্ট দেবে NO2 গ্রুপটা, সেটা আমি একবার দেখার চেষ্টা করছি। এই NO2 যদি যায়, তাহলে এটা তৈরি হবে তোমার সামথিং লাইক দ্যাট, এটা হচ্ছে O মাইনাস N প্লাস ডবল বন্ড NH2 প্লাস। ঠিক আছে, এ দেখো এটা হচ্ছে ডবল বন্ড ক্যারেক্টার, আর এটা হচ্ছে নাইট্রোজেন উপর দিয়ে স্ট্রং ডিলোকালাইজেশন হবে। এবার যদি খুব স্ট্রং ডিলোকালাইজেশন হয়, তো মলিকুলটা এই ফর্মে থাকতে চাইবে, এই ফর্মে থাকতে চাইলে পরে তাহলে ডবল বন্ড ক্যারেক্টার আরও বেশি শো করবে। ঠিক আছে না, তো নাইট্রোজেনের উপর দিয়ে যত বেশি স্ট্রং ডিলোকালাইজ হবে, তত তোমার এই যে CN বন্ডটা, এই বন্ডটা তোমার ডবল বন্ড ক্যারেক্টার বেশি দেখাবে। এখন হচ্ছে যদি এই CA ক্ষেত্রে তো কোনো বাধা নেই, স্ট্রং ডিলোকালাইজেশন হবে। এবারে যদি এমন থাকে যে এমন কোনো কিছু ইনসিডেন্ট হলো যার জন্য রেজোনেন্স হচ্ছে না, দেখো এবার যদি এই যে নাইট্রোজেন গ্রুপ আছে না, যখনই নাইট্রোজেনের উপর দিয়ে রেজোনেন্স হবে, তখন তুমি দেখে নাও এই যে বন্ডটা আর এই নাইট্রোজেনটা, মানে এই কার্বনের যে পিওর অরবিটাল আর এই নাইট্রোজেন পিওর অরবিটাল কী থাকছে, সেম প্লেনে থাকছে। আবার হচ্ছে তোমার এই বেঞ্জিন রিংয়ের যে কার্বন, এই বেঞ্জিন রিংটা আর টোটাল রিংটা না, টোটাল মলিকুল, সরি এই যে টোটাল মলিকুলটা কী থাকছে, এক্ষেত্রে তোমার সেম প্লেনে থাকছে। টোটাল মলিকুল থাকছে কোথায়, সেম প্লেনে। আর সেম প্লেনে যদি থাকে, তাহলে পরে কী হবে, এই মলিকুলটার সঙ্গে এই অক্সিজেন কী হবে, স্টেরিক হবে। সেম প্লেনে থাকলে এটার সঙ্গে স্টেরিক হবে। তাহলে যখনই তোমার এই নাইট্রোজেনের উপর দিয়ে ডিলোকালাইজ হবে, আর আমি যদি এটাকে নাম্বারিং 1 করি, 1 2 3 4 5, তো এই 3,5 ডাই সাবস্টিটিউটেড অ্যানিলিনের ক্ষেত্রে 3,5 ডাই সাবস্টিটিউটেড নাইট্রো অ্যানিলিন আর কি, এর ক্ষেত্রে তোমার কী হবে,
এই রেজোনেন্স হলে তোমার কী হবে, নাইট্রোর উপর রেজোনেন্স হলে এখানে স্ট্রংলি একটা স্টেরিক হবে। আর এই স্টেরিক হলে পারে কী করবে, একে এর উপর দিয়ে রেজোনেন্স হতে বাধা দেবে। এবার কখন স্টেরিক হবে না, যদি তোমার এই কার্বনের যে এটা sp2 হাইব্রিডাইজ, তো তাহলে sp2 হাইব্রিডাইজ যদি হয় তাহলে তোমার কী হবে, দুটো পি অরবিটাল তোমার এই তোমার পাই বন্ড বানাতে সাহায্য হয়ে গেছে, ঠিক আছে। এর তো একটা পিজেড ফাঁকা পড়ে রয়েছে, এই দেখো ডবল বন্ড রয়েছে। এই যে পিজেডটা তোমার নাইট্রোজেনের সঙ্গে তোমার কী করবে, এই ডবল বন্ড বানবে। পিজেডে পাই বন্ড বানাতে যখনই তোমার মানে পিজেডটা ফাঁকা বলতে তোমার পিজেডটা ইনভলভ হয়েছে কি পাই বন্ড বানাতে। এবার যখনই এই যে ডবল বন্ডটা, এই ডবল বন্ডের শিফট হয়ে যখন এই দিকে যাবে, তখন এই যে পি অরবিটালটা যেটা তোমার এর সঙ্গে বন্ড করে রয়েছে, তখন নাইট্রোজেনকে কি, নাইট্রোজেন যে পি অরবিটাল খালি আছে এর সঙ্গে যদি বন্ড করতে যায়, তো ডেফিনেটলি নাইট্রোজেনকে সেম প্লেনে আসতে হবে। যখনই দেখবে সেম প্লেনে নাইট্রোজেনের সঙ্গে এই যে অক্সিজেনটা রয়েছে এর সঙ্গে স্টেরিক হবে, তখন এই স্টেরিক থেকে মুক্তি পাওয়ার জন্য এ কী করবে, এই বন্ডটাকে ঘুরিয়ে দেবে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে কী হবে, 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে এই যে অরবিটালটা, এই অরবিটালটা তোমার দেখা হলো এরকম হয়ে গেল, মানে এইভাবে ঘুরে গেল, ঠিক আছে। এই অরবিটালটা তোমার এরকম করে ঘুরে গেল। এখন যখন ঘুরে যাবে তখন দেখবে এর সঙ্গে আর কী হবে না, ওভারল্যাপ হবে না। আর ওভারল্যাপ না হলে পাই বন্ড ফর্ম করবে না, ঠিক আছে। এবার ওই যে ঘোরাচ্ছে 90 ডিগ্রি, কে ঘোরাচ্ছে, এই যে তোমার যে সাবস্টিটিউশন আছে তোমার এই 3 and 5 পজিশনে, এই সাবস্টিটিউটেড যে সেন্টটা আছে ও ফোর্স করছে ওকে 90 ডিগ্রি ঘোরার জন্য। আর এই যে এফেক্টটা, এই এফেক্টটাকে বলা হয় এসআইআর এফেক্ট। এসআইআর মানে হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, মানে স্টেরিক এখানে রেজোনেন্সে বাধা দিচ্ছে, ক্লিয়ার। তাহলে রেজোনেন্স যদি না হয় তাহলে কী হবে, এই যে এনআর এর যে লোন পেয়ারটা বেঞ্জিলিকের মধ্যে ভালো যাবে না। আর ভালো না যাওয়া মানে হচ্ছে তোমার এই পার্টিকুলার কী বলে তোমার এটা, এই পার্টিকুলার ফর্মটা কন্ট্রিবিউশন বেশি হবে। আর এই পার্টিকুলার ফর্মটা কন্ট্রিবিউশন বেশি হওয়া মানে এই সিঙ্গেল বন্ড ক্যারেক্টারটা অনেকটা বেশি মাত্রায় থাকবে। তাহলে এই চারটের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে সব দিকে ডবল বন্ড ক্যারেক্টার কার বেশি থাকবে, এটার বেশি থাকবে। আর ডবল বন্ড ক্যারেক্টারের দিকে যত বেশি যাবে তত তোমার বন্ড লেংথ কী হবে, কমবে। তার কারণ আমরা জানি যে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে বন্ড লেংথ তোমার যত বন্ড মাল্টিপ্লিসিটি বাড়বে বন্ড লেংথ তত কমবে, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছি। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তো প্লিজ নক ইন দ্য কমেন্ট সেকশন। আমি বারবার বলছি কমেন্ট আমি এখনও পর্যন্ত, যেহেতু কমেন্ট বেশি আসে না তো আমি সবাইকে দেখি আর কি, তো মোটামুটি যেটা মনে হয় যে আমি করে দেবো, তো আই উইল ডু দ্যাট। আচ্ছা দেখো 29 ক্ষেত্রে একবার দেখে নাও। তো 29 ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বলছে এর হাইড্রোলিসিস করলে কোনটা বেশি ফাস্টার রেট হবে। আমরা জানি যে অ্যাসিড ক্লোরাইডের হাইড্রোলিসিস সবথেকে ভালো হয়, ওকে। অ্যাসিড ক্লোরাইড হচ্ছে এমন একটা সাবস্ট্রেট, ওটাকে যদি আমি একদম ভ্যাকুয়াম করে ওর ভিতরে ইনার্ট গ্যাস করে, মানে পুরো ভ্যাকুয়াম করে ইনার্ট গ্যাস করে সিল করে না রাখি, তো ভাই অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যাসিড বেনে বসে থাকবে। তো ওই অ্যাসিড ক্লোরাইড আর অ্যাসিডের মিক্সচার বেরিয়ে যায় বোতলের মধ্যে, তখন ওটা কী করতে আমাকে ফার্দার ওটাকে ডিস্টিল করতে হয়, অ্যাসিড ক্লোরাইডটাকে ড্রাই করতে হয়, করে আমাকে ফার্দার রিয়াকশন করতে হয়। এটা আমরা প্র্যাকটিক্যালি করতে গিয়ে দেখেছি। তো এই অ্যাসিড ক্লোরাইড হচ্ছে সব থেকে বেশি রিয়াক্টিভ, এটা হয়ে গেলো। তাহলে একটাই অপশন পড়ে থাকছে, বি ইজ দ্য অপশন। আর তোমরা এমনি জানো যে আমরা যখন এই অ্যাসিড থেকে না, এই RCOOH, এই অ্যাসিড থেকে যখন আমরা এস্টার বানাই বা হচ্ছে তোমার অ্যামাইড বানাই RCONH2, সেক্ষেত্রে আমরা কী করি, এটাকে প্রথমে SOCl2 দিই, দিয়ে তোমার RCOCl করি, দিয়ে তারপরে এটাকে আমি কী করি NH3 দিই, দিয়ে তোমার কী হয়, অ্যামিন হয়। তার কারণটা কি, তার কারণ হচ্ছে এখানে জানি আমরা এটা বেশি রিয়াক্টিভ নয়, একে প্রথমে অ্যাসিড ক্লোরাইড করে এটা রিয়াক্টিভিটি বাড়ালাম, তারপর উপরে ড্রপ করে NH3 ঢালতে থাকবো, আর সঙ্গে সঙ্গে কী বেনে যাবে, লিকুইড অ্যামোনিয়া ঢালবো, সঙ্গে সঙ্গে বেনে যাবে এটা তোমার বেনে যাবে, ওকে। বা অন্য কোনো অ্যামিন যদি দিলাম আর NH2 দিলাম, উপর থেকে ড্রপ করে ঢালবো, তোমার এটা বেনে যাবে, করসপন্ডিং অ্যামিনটা বেনে যাবে, ঠিক আছে। তো এই জন্য অ্যাসিড ক্লোরাইড সব থেকে বেশি রিয়াক্টিভ আর কার্বনিক কম্পাউন্ডের মধ্যে। তো এটা যদি হয়ে যায় বাকি অপশানে তোমার এমনি হয়ে যাচ্ছে। আর তাছাড়া একটা জিনিস মাথায় রাখবে যে এই কার্বনিল ক্যারেক্টার না, এই কার্বনিল ক্যারেক্টার এটা হচ্ছে তোমার এই টেলটা পজিটিভ হয় এই কার্বনটা। এবার এখানে যত বেশি স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে, সে কী করে বন্ডের ইলেকট্রনটা আরও নিজের দিকে টানবে, আরও নিজের দিকে টানলে পরে এর আর তোমার টানলে পরে কী হবে, এর কার্বনিক ক্যারেক্টার আরও বাড়বে। এই ক্যারেক্টারটাকে, এই যে ডেল্টা পজিটিভ চার্জ হয়ে থাকে এটাকে কার্বনিক ক্যারেক্টার বলা হয়। এই কার্বনিক ক্যারেক্টার আরও বেশি বাড়বে। এখন তোমার মাথায় আসতে পারে কি স্যার এ তো গলত হয়ে যাচ্ছে কোথাও না কোথাও ফান্ডামেন্টাল, যে এটা ক্লোরিনের থেকে তো আমরা জানি অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, কিন্তু কেসটা কী হয় না, এই যে কার্বন রয়েছে আর এই অক্সিজেন রয়েছে এর মধ্যে দিয়ে রেজোনেন্সও হবে একটা। এবার রেজোনেন্স হয়ে গেলে কী হচ্ছে, রেজোনেন্সের মধ্যে কিছু ইলেকট্রনের মধ্যে টান করছে, টান করলে তখন এর একটা মানে ডেল্টা পজিটিভ চার্জটা কমে যাচ্ছে একটুখানি, ঠিক আছে। তো এই জন্য তোমার অ্যাসিড ক্লোরাইডের তোমার কার্বনিকের একটা এই এস্টার থেকে বেশি হয়। আবার এই দুটো আর অ্যামাইডের মধ্যে তোমার এস্টারের বেশি,
ঠিক আছে। আর এই সিরিজটা তোমার দেখো কার্বনিল কম্পাউন্ডের সিরিজটা দেওয়া আছে, এনদারের মধ্যে সিরিজ দেওয়া আছে, সিরিজটা একবার দেখে নিও। বাট বেসিক এটাই পড়লে এই অ্যাসিড ক্লোরাইড এস্টার আর হচ্ছে তোমার অ্যামাইড, এরপরে ধরো কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে দিল, তখন হয়তো দিল, বাস বাকি আর কিছু নেই। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে তোমার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ আন্ডারগোজ ফাস্টার SN1 রিয়াকশন। ভাই SN1 রিয়াকশন SN2 রিয়াকশন কোনটা ফাস্টার হয় তো আমরা খুব ভালো করে জানি যে SN2 রিয়াকশনের ক্ষেত্রে যত তোমার ওই যে SN2 রিয়াকশনের ক্ষেত্রে প্রাইমারি কার্বনে ভালো হয়, আর SN1 এর ক্ষেত্রে টারশিয়ারি কার্বন, যত কার্বনের তোমার বাড়বে আর কি তত ভালো হবে, কারণ যখন কার্বনের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। আর এখানে হচ্ছে তোমার ব্যাক সাইডে অ্যাটাক করতে গেলে যত বেশি খোলামেলা থাকবে তত ভালো হবে রিয়াকশন। এটা একটা ফ্যাক্টর ছিল। আর একটা ফ্যাক্টর তারপরে NGB একটা ফ্যাক্টর রয়েছে, আরও হচ্ছে তোমার এখানে SN1 মানে আমরা মেনলি দেখবো কি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। কারণ কী হয়, প্রথমে যেটা লিভিং গ্রুপ না সিস্টেম থেকে সে বেরিয়ে যায়। ধরো আমি এখানে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা নিয়ে ধরি, এখানে হচ্ছে বিআর। SN1 মানে হচ্ছে তোমার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, আর হচ্ছে 1 মানে হচ্ছে ইউনিমলিকুলার। মানে যদি দুটো স্টেপের রিয়াকশন হয়, এখানে দুটো স্টেপের রিয়াকশন হয়, ও CH2 প্লাস, তারপর ধরো যে কোনো নিউক্লিওফাইল আমি ধরো OH মাইনাসই ধরলাম, OH2 জলই ধরলাম, জলটা এখানে অ্যাটাক করলো, MeO CH2OH। ওকে, তার দুটো স্টেপের রিয়াকশন, এটা হচ্ছে তোমার স্টেপ 1 আর এটা হচ্ছে তোমার স্টেপ 2। এটা আমি যদি আমার মনে পড়ছে এর আগে জ্যামের কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে কোনো না কোথাও কথা বলেছিলাম, দুটো স্টেপের রিয়াকশনের ক্ষেত্রে যেটা সবথেকে স্লোয়েস্ট স্টেপ, সবথেকে স্লো হবে যে রিয়াকশন দুটোর মধ্যে, স্লোয়েস্ট স্টেপ যেটা, সেটা টোটাল ওভারঅল রিয়াকশনের রেটটাকে ডিটারমিন করবে। ওকে, আর সেটাই হবে, সেটাকে বললাম আমি রেট ডিটারমিনিং স্টেপ। সেই রেট ডিটারমিনিং স্টেপে যটা মলিকুল ইনভলভ থাকছে, দেখো এই স্টেপ 2তে না দুটো মলিকুল ইনভলভ থাকছে, একটা হচ্ছে সাবস্ট্রেট আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, আর এই ক্ষেত্রে দেখো শুধুমাত্র একটাই মাত্র মলিকুল ইনভলভ থাকছে, সেটা হচ্ছে সাবস্ট্রেট ইটসেলফ। তাহলে এবার এই যে নিউট্রাল স্পিসিস থেকে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, এই যে এই স্টেপটা হয় স্লো। কারণ আমি প্রথম থেকে বলে আসছি যে চার্জ স্পিসিস সহজে মানতে যায় না, তো এটা হচ্ছে তোমার এই দুটোর মধ্যে এর থেকে স্লো স্টেপ হচ্ছে, স্লোয়েস্ট স্টেপ হচ্ছে দুটোর মধ্যে এটা। ওকে, স্টেপ 1। তাহলে স্টেপ 1টা কী থাকছে, শুধুমাত্র একটাই মাত্র মলিকুল ইনভলভ, ওই জন্য এটাকে বলো SN1 রিয়াকশন। ক্লিয়ার? এবার হচ্ছে সবগুলো SN1 রিয়াকশন যদি এখানে হয়, দিয়ে বলেছে যদি হয় না, ভাই SN1 রিয়াকশন দেবে না, তো এও SN1 রিয়াকশন দেবে না। এমন কেস হচ্ছে যদি হয়, তো সেক্ষেত্রে এইগুলোর মধ্যে সব থেকে ফাস্টার কোনটা হবে, এই চারটের মধ্যে ফাস্টার SN1 কোনটা হবে? তো কেস হচ্ছে যদি SN1 হতে চায় তাহলে কিসের থ্রু দিয়ে হতে হচ্ছে না, কার্বোক্যাটায়ন। এখন যদি কার্বোক্যাটায়ন যেটাতে বেশি স্টেবল হবে সেটা হবে তোমার ফাস্টার। ওকে, তো এবার দেখে নাও, এটা প্রথমটা হচ্ছে তোমার এটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এবার এই কার্বোক্যাটায়নটা এই অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার আছে না, এই লোন পেয়ার দিয়ে স্টেবিলিটি পাবে। তাহলে এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে তোমার রেজোনেন্স CH3O = CH2। তাহলে কী হলো, যে কার্বনের মাথায় যে বোঝাটা ছিল ওই বোঝাটা অক্সিজেন নিয়ে নিল। তাহলে আমি প্রথমে বললাম যে বোঝা শেয়ারিং হলে পরে সে আরামসে বোঝা নিতে যাবে, তো এখানে বোঝা শেয়ারিং হয়ে গেছে, তাহলে কী হবে, পজিটিভ চার্জ বানতে যাবে। এই পজিটিভ চার্জ বানতে গেলে কী করতে হচ্ছে, ব্রোমিনকে ছাড়তে হচ্ছে, তার মানে হচ্ছে SN1 রিয়াকশন হতে হচ্ছে। তাহলে কোনটা বেশি ফাস্টার হবে, SN1 রিয়াকশন, অর্থাৎ অবভিয়াসলি মিথাইল, এই অপশন নাম্বার A। ক্লিয়ার? এখন হচ্ছে তোকে ডিটাও বেশ ইন্টারেস্টিং। এই ডিটার একটা গল্প আছে, এটা আমি একটু বলে দিই। ডিটার গল্প হচ্ছে যে MeO CH2Br। দেখো পরীক্ষাতে এটা একটা দেয়, আর একটা কম্পারিজন দেয় MES CH2Br। আর একটা চলো আমি নিজে থেকে দিয়ে দিলাম, সেটা হচ্ছে Me CH2Br। এর তিনটেতে আমি কী করছি, SN2 রিয়াকশন করছি। কী করছি, SN2 রিয়াকশন করছি কী দিয়ে না, NaOH দিয়ে। NaOH দিয়ে SN2 রিয়াকশন করলে সাবস্টিটিউশন বায়োমলিকুলার নিউক্লিওফিলিক রিয়াকশন, সেটা কী হবে না, এই কার্বনের মারবে O মাইনাসটা, আর হচ্ছে Br বেরিয়ে যাবে। সিমিলারলি এখানে মারবে Br বেরিয়ে যাবে, এখানে মারবে Br বেরিয়ে যাবে। তিনটে ক্ষেত্রে প্রোডাক্ট করসপন্ডিং প্রোডাক্ট হবে, আলাদা আলাদা কম্পাউন্ডে আলাদা করসপন্ডিং সেম টাইপের প্রোডাক্ট হবে, সেম প্রোডাক্ট নয়, সেম টাইপের তো প্রোডাক্ট হলো। এখন কী হচ্ছে, কোন ক্ষেত্রে রিয়াকশন ফাস্ট হবে, আর জিওমেট্রিক্যাল কিছু ব্যাপার স্যাপার ছিল, কিন্তু এখানে যেহেতু নেই কিছু, আমি সিম্পল বলছি আর কি, কোন ক্ষেত্রে রিয়াকশন ফাস্ট হবে। দেখো তিনটে ক্ষেত্রে না, যে সেন্টার রিয়াকশন করছে এর হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, ঠিক আছে না, sp3 হাইব্রিডাইজেশন। আর তিনটে কার্বনে হচ্ছে তোমার প্রাইমারি কার্বন, মানে হচ্ছে এই কার্বনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ লেগে আসে, আর বাকি দুটো হাইড্রোজেন। তো তিনটে হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এই 1 ডিগ্রি কার্বন মানে হচ্ছে তিনটের পিছনে যতটা স্পেস আছে, SN2 রিয়াকশন সাধারণত কী হয়, এই ব্যাক সাইডে অ্যাটাক হয়।
হয় ব্যাক সাইডে অ্যাটাক হয়। এবার দুটো হাইড্রোজেন মানে ছোটো ছোটো মলিকুল, আর এটা আমি আর ধরে নিলাম। তো নিউক্লিওফাইল যখন অ্যাটাক করবে ব্যাক সাইডে, তাহলে ব্যাক সাইডে যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা আছে তিনটে ক্ষেত্রে। ফাঁকা জায়গা যথেষ্ট পরিমাণ কি তিনটে ক্ষেত্রে ইকুয়াল অ্যামাউন্টের ফাঁকা জায়গা রয়েছে। তাহলে আমি তাহলে আর যখন এই কম্পারিজন দেবে না, যে তিনটের মধ্যে কম্পেয়ার করো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিংয়ে সাজাও, রিঅ্যাক্টিভিটিতে সাজাও, তখন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ডিফারেন্সটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্স এটা হলো মেন ডিফারেন্স যেটা, সেটা একটা তো MEO CH2CH2Br, আর একটা আমি দিয়েছিলাম MES CH2CH2Br। তাহলে গল্প এই অক্সিজেন আর এসের মধ্যে ছুপে আসে। সেটা কি হয় যে যখনই এই SN2 রিয়াকশন হয় না, তখনই কী করে, আগে আর একটা জিনিস আমি বলেছিলাম যে সাইকেলাইজেশন খুব ইজিলি ফর্ম করে। তার কারণ সাইকেলাইজেশন হচ্ছে ওখানে তোমার এই এন্ট্রপির সঙ্গে রিলেটেড, আর এন্ট্রপি পজিটিভ হয়, সাইকেলাইজেশন হলে পজিটিভ এন্ট্রপি রিয়াকশন খুব ফাস্ট হয়, ওই জন্য সাইকেলাইজেশন রিয়াকশন খুব ভালো হয়। যখনই এইভাবে থাকবে মলিকুলটা কাছে আসবে যখন না, এই যে লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ার কিন্তু এখানে মেরে বিয়ারটাকে বার করে দেবে। বার করে দিয়ে CH2O Me+, এই ধরনের একটা মলিকুল বানবে। তারপরে নিউক্লিওফাইল কী করবে, এখানে মারবে, এটা খুলে যাবে। এই যে ইফেক্ট, এটাকে বলা হয় এনজিপি মানে হচ্ছে নেবারিং গ্রুপ পার্টিসিপেশন। ঠিক আছে। এখন যখন কম্পেয়ার করবো অক্সিজেন আর সালফারের মধ্যে, আমরা জানি সালফারের পোলারাইজেবিলিটি বেশি। সালফার বড়ো, তো এই বড়ো এরিয়া একে আরামসে কী করা যায়, এরকম করে পোলারাইজ করা যায়। আর ছোট্ট মলিকুলকে আমি খুব টাইটলি মানে ওকে সোজা পোলারাইজ করতে পারবো। তার অক্সিজেন আর সালফারের যদি সাইজ কম্পেয়ার করি, তো সালফার হচ্ছে মোর পোলারাইজেবল। তো এই পোলারাইজেবিলিটি এর বেশি হওয়ার জন্য এ কী করে, এর অরবিটালটাকে এরকম আরামসে এই কার্বনের কাছ পর্যন্ত পৌঁছে দেয়। আর পৌঁছে দিলে কী হবে, এই SN2 রিয়াকশনটা বেশি ফাস্ট হয়। তাহলে অক্সিজেন আর হচ্ছে তোমার সালফারের মধ্যে মানে হচ্ছে MES CH2Br, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, এর পোলারাইজেবিলিটি বেশি হওয়ার জন্য বেশি ফাস্টে রিয়াকশন হবে দেন দিস। আর সিম্পল প্রোপেনের ক্ষেত্রে কী হবে, এরকম কোনো গল্প নেই। তাহলে ওটা হচ্ছে পিওরলি SN2 হবে, আর এই দুটোর ক্ষেত্রে তোমার NGP এফেক্ট হবে, নেবারিং গ্রুপ পার্টিসিপেশন হবে। আর এই নেবারিং গ্রুপ পার্টিসিপেশনের কম্পারিজনে সালফার বেশি ভালো করবে দেন অক্সিজেন। ঠিক আছে না। তো এই ছিল গল্প, এর সঙ্গে ইন অ্যাডিশন উইথ দ্যাট ওইরকম করে দিতে পারতো কোশ্চেনটা। আর অর্গানিকের মজা হচ্ছে কি বলতো, যে কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে দিয়ে দেবে। এবার সেটা যদি ভাবে একটু ট্রিক লাগাবো, একটু লাগাতে পারবে, আর একটু টাইট করতে পারবে, ইটস ডিপেন্ড আপন দেব। কিন্তু ফিজিক্যাল আর ইনঅর্গানিকে ওই জায়গাটা থাকে না, ওখানে ওই যে আসে ডেরিভেশন বা ফিজিক্যালি কী হয়, কিছু নিউমেরিক্যাল প্রবলেম বেশি ঢুকিয়ে দিলে পরে একটু লোকের মাথায় একটু গোলমাল হয়ে যায়, আদারওয়াইজ বিশেষ কঠিন করে জায়গা থাকে না। আর অর্গানিকে যদি ভাবে আমি 3-4টে জায়গা থেকে কম্বাইন করে কোশ্চেনটা করতে পারে। হয়তো দিয়ে দিল, এটার সঙ্গে একটা দিয়ে দিল যে NMR, এটার সঙ্গে এটা NMR এর কম্পোনেন্ট জুড়ে দিল, বা এটার সঙ্গে আর একটা স্টিরিওকেমিস্ট্রি জুড়ে দিল, দিয়ে দুটো কোশ্চেন একসঙ্গে জিজ্ঞেস করে দিল যে কী প্রোডাক্ট হবে। তো সেক্ষেত্রে কিন্তু মামলা একটু গড়বড় হয়ে যাবে। তো একবার দেখে নেবে ভালো করে। এবার একটা ইন্টারেস্টিং পেয়েছি, সেটা হচ্ছে R2-butanol gives R2-chlorobutane with which reagent? ভেরি ইন্টারেস্টিং। আমি আর একটা কথা, আমার কোথাও না কোথাও যেন মনে হচ্ছে এন থিওরি থেকে তুলে দিয়েছে কোশ্চেন। হ্যাঁ, তো প্লিজ গো থ্রু দ্যাট বুক বাই, ওরা খুব কাজের বই একটা, মানে এই বিশেষ করে স্টুডেন্ট লাইফের খুব কাজের বই। এন থিওরি বই তোমরা কিনে নিও, আশা করি অনেকের কাছে, যাদের কাছে নেই তারা অ্যারেঞ্জ করো যে কোনোভাবে। R2-butanolকে R2-chlorobutane বানাতে হবে। দেখো এখানে আমরা দেখেছি এটা ক্ষেত্রে কী হয় না, যখন আমি এই SOCl2 ড্রাইটা দেবো, প্রথমে কী হয়, R2-butanol, দেখো সি, এ হচ্ছে তোমার OH, চলো RS গুলি মারো, আমি ও তো যাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি বিউটানল ধরছি আমি। হ্যাঁ, এই CH3 CH2 C, ধরো এখানটা OH, চলো ধরিয়ে দিই আমি এমনি। ওকে, এটা আর হলো না, এস হলে কী করে বুঝবো, আঁকাটা আমার হয়নি, তাহলে আমাকে এভাবে আঁকতে হবে। এই ধরো হাইড্রোজেন, আর এই ধরো ইথাইল। দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, 1 2 3 মানে এটা এস হয়ে গেছে। তো এটা যদি এস হয়ে গিয়ে থাকে, আমি কী করতে হবে, যে কোনো দুটো বন্ডকে আমি ইন্টারচেঞ্জ করে দিলে এস থেকে আর হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি করে দিই, এটাকে মিথাইল করে দিই, এটা ইথাইল করে দিলাম, আর এটাকে আমি করে দিলাম মিথাইল। তাহলে ইন্টারচেঞ্জ করে দিলাম। এবার দেখো আরামসে এটা কী হয়ে গেছে, এটা আর হয়ে গেছে। এটা 1, এটা 2, এটা 3, আর 4 নাম্বার। 4 নাম্বারটা ডটে রাখতে হয়, এটা হচ্ছে নিয়ম। 4 নাম্বারটাকে ডটে রেখে প্রায়োরিটিটাকে ওই 1 2 3 যেভাবে ঘুরবে সেটা হচ্ছে তোমার RS। তাহলে এটা হলো আর, তাহলে এ হয়ে গেলো তোমার R2-butanol। এবার R2-butanolকে যদি আমি SOCl2 দিই, আমরা কি জানি যে ROH-কে যদি SOCl2 দিই, হোয়াট ইজ দ্য মেকানিজম, SOCl2 মানে হচ্ছে তোমার S ডবল বন্ড O Cl Cl। এবার অক্সিজেনের লোন প্যাটে কী করে, এই কার্বনিলে মারে, এটা ওঠে, এই ব্যাক করে Cl বেরিয়ে চলে যায়, দিয়ে তোমার যেটা তৈরি হয় ROSOCl। আর দেখো এখানটায় প্লাস হাইড্রোজেন, এটা তৈরি হলো। আর Cl মাইনাস মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ও কী করে এখান থেকে প্রোটনটা নিয়ে নেয়,
দিয়ে তারপরে হয়ে গেলো আর এইচসিএল মানে আর কি, ঠিক আছে। আর এটা তোমার কম্পাউন্ড তৈরি হলো। চলো এখানটা এটাই কী করে দিই, উড়িয়ে দিই, পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে গেলো, হাইড্রোজেনটা উপরে চলে গেলো, এটা হয়ে যায় তোমার কম্পাউন্ড, ঠিক আছে। এইটা হয়ে যাওয়ার পর এখানে আর মানে হচ্ছে ভাই মাথায় রেখো, আর মানে হচ্ছে তোমার এই টোটালটাকে আমি আর হিসাবে লিখেছি, হ্যাঁ, এই টোটালটাকে আমি আর হিসাবে লিখেছি, ঠিক আছে। এবার এইটা যখন তোমার এসোসিএল যখন হিট করছি তখন তাহলে কোন মলিকুলটা তৈরি হচ্ছে না, এরকম এই কার্বন ও এসও সিএল, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার ইথাইল, আর এই হচ্ছে তোমার মিথাইল, এটা বানছে। এখন যখন আমি সিম্পল ইথার দেবো তখন কী হবে, ইট উইল গেট এনাফ টাইম, কী হবে এটা এটা আরামসে ব্রেক করবে, ব্রেক করে এরকম মিথাইল তৈরি হবে, এই হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার ইথাইল, এটা হচ্ছে পজিটিভ চার্জ, আর হচ্ছে তোমার সালফারটা এরকম ভেঙে এর পাশেই, এবার আমরা জানি কি নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের সঙ্গে কী হয় একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, তো এই ইন্টারাকশনটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ থাকার জন্য না এই ইন্টিমেট আয়ন পেয়ার তৈরি করবে। ইন্টিমেট আয়ন পেয়ার মানে হচ্ছে এই পাশাপাশি ভেঙেই এরকম করে পাশাপাশি জড়ে থাকবে, এটাকে বলছি ইন্টিমেট আয়ন পেয়ার। এবার কী হবে, এ মাইনাসটা এখানে পুশ করলো, ক্লোরিনটা এইখানেই মেরে দেবে, তাহলে কী হচ্ছে না ওএইচটা যেদিকে বেরোলো ক্লোরিনটা সেই দিকে অ্যাটাক করছে, তাহলে সিএলটা তোমার এইখানে হয়ে গেল, সিএল এখানে মানে ইটিটা এখানে, এখানে হচ্ছে তোমার এমই, আর এই হচ্ছে তোমার হাইড্রোজেন। এবার প্রায়োরিটি অনুযায়ী সাজাও, এটা 1 নম্বর প্রায়োরিটি, এটা 2, এটা 3, মানে এটা হচ্ছে তোমার আর, তাহলে আর থেকে কী হলো আর হয়ে গেলো, তাহলে আর থেকে আর হতে গেলে ইন্টিমেট আয়ন পেয়ার হচ্ছে, নাহলে নর্মাল কেসে SN2 যদি হতো, এটা ধরো যে সিএল মাইনাসটা বেরিয়েছে সেই সিএল মাইনাস এখন কী হিসাবে মার্কেটে রয়েছে না এইচসিএল হিসাবে রয়েছে। এবারে এই এইচসিএলটাকে কোনোভাবে যদি আমি সিএলটাকে ফ্রি করে দিতে পারি, ফ্রি করে দিলে সিএল মাইনাস হয়ে যাবে, তাহলে ও অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে গেলে কী হবে, ও ব্যাক সাইডে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যাবে। তখন কিন্তু এই বাবুকে আরামসে যে এরকম ইন্টিমেট আয়ন পেয়ার হয়ে থাকার সুযোগ বা এইখান থেকে তোমার এখান থেকে সিএল মাইগ্রেট করার সুযোগটা দেবে না। তাহলে এই কাজটা কী করবে না প্রিডিন করবে, যখন আমি মিডিয়ামে প্রিডিন দেবো তখন প্রিডিন প্রোটনটা নেবে, সিএলটাকে ফ্রি করে দেবে বেশি করে, সিএলটাকে যদি ফ্রি করে দেয় তাহলে সিএলটা কী হয়ে গেলো অ্যাক্টিভেট হয়ে গেলো, সিএল মাইনাসটা তখন তো এই সেলে নিউট্রাল হয়েছিল, সিএল মাইনাস ফ্রি হয়ে গেলে কী করবে, এ কিন্তু থাকবে না, এ তখন ব্যাক সাইডে অ্যাটাক করবে, এই পুরো এটা তখন লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, এটা সিস্টেম থেকে লিভ করে দেবে। আর যখন এই সিএলটা নেই, সিএলটা এই সেল হিসাবে নিউট্রাল মলিকুল হিসাবে ঘুরে বেড়াচ্ছে, তখনই কী করবে আরামসে একটা কমপ্লেক্স স্ট্রাকচারের মধ্যে থাকবে, থাকার পরে এই বন্ডটা আরামসে ব্রেক করবে, ব্রেক করার পরে তখন ইন্টিমেট আয়ন পেয়ার বানবে, দিয়ে ধীরে ধীরে রিয়াকশানটা করবে, তাহলে রিয়াকশানটা স্লো হবে। আর হচ্ছে তোমার এই যে 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 কানেক্টিভিটি ছিল এটা, মানে যে জায়গা থেকে তোমার এই বন্ডটা ভেঙেছে ওই একই জায়গাতে গিয়ে আবার এই সিএলটা একই দিকে একই ডিরেকশনে সেম জিওমেট্রিতেও লাগবে, ঠিক আছে না। তাহলে কী হবে আর থেকে আরই তৈরি হবে। আর যদি আমি প্রিডিন অ্যাড করে দিই বাইরে থেকে, প্রিডিন কী করবে সিএল মাসটাকে ফ্রি করে দেবে, ফ্রি করলে আরও বেশি অ্যাক্টিভেট করে দেবে, ব্যাক সাইডে অ্যাটাক হবে, পুরো সিস্টেম থেকে বেরিয়ে মানে তখন আর একে টাইম দেবে না, এনাফ টাইম দেবে না। তখন কী হলো সেই থেকে কী হবে আমরা যেটা জানি SN2 রিয়াকশনের ক্ষেত্রে পুরো জিওমেট্রিটা উল্টে যায়। এই যে উল্টে যাওয়ার ঘটনাটা আমব্রেলা এফেক্ট, মানে ছাতার মতো, ছাতাকে যেমন বাতাসে উল্টো ডিরেকশনে ঘুরলে রেখে দিলে না, একটা ছাতাকে দেখবে আমরা অনেক সময় বর্ষার সময় ছাতা নিয়ে যখন বেরোয় আর কি, একটা ছাতাকে বাতাসের উল্টো ডিরেকশন যদি এইদিকে বাতাস চলছে উল্টো ডিরেকশন যদি ধরি এই ছাতাটাকে পুরো কী করে এরকম করে উল্টে দেয়। এই যে উল্টে দেওয়া ঘটনাটাকে এটা হচ্ছে ওয়েল্ডেন ইনভার্সন বলা হয়। এই SN2 রিয়াকশনে সেম ঘটনা ঘটে, যখন এই ব্যাক সাইডে মারবে, ব্যাক সাইডে মারলে লিভিং গ্রুপটা লিভ করে গেলে তোমার যেটা দাঁড়াবে সেটা এরকম, এই দিকে গেলো তোমার মিথাইল, এই দিকটা গেলো সিএল, এ হচ্ছে হাইড্রোজেন, আর এখানে চলে আসবে ইথাইল। ওকে, এই প্রায়োরিটি সাজাও, এটা 1, এটা 2, এটা 3, 4 নম্বর প্রায়োরিটি হচ্ছে এটা, তাহলে 1 2 3 দেখো কী হচ্ছে অ্যান্টিগ্লুকোজ, মানে হচ্ছে এস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যখনই এটাকে প্রিডিন দেবো দিয়ে হিট করবো তো সঙ্গে সঙ্গে ওটা হয়ে যাবে আর থেকে এস। আর যদি আমি কোথায় গেল মেরা ভাই 2 বিউটানল গিভস আর থেকে আর কখন হবে যদি সিম্পল ড্রাই এথার দিই, ড্রাই এথার দিলে দেখো আর কোনো ড্রাইভিং ফোর্স নেই, ড্রাইভিং ফোর্স যদি না থাকে ও আরামসে রিয়াকশন করবে করে আর থেকে কী বানবে আর বানবে। আর যদি আমি পিরিডিন দিয়ে দিই, পিরিডিন দিলে সেলটা ফ্রি হয়ে যাবে, ব্যাক সাইড অ্যাটাক হবে আর থেকে এস হয়ে যাবে, ঠিক আছে। এটা মাথায় রেখো, এই এনথরেতে রয়েছে ফ্রোজেন কোষও রয়েছে নিশ্চয়। আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য মেজর প্রোডাক্ট ইন দ্য নাইট্রেশন অফ সিনামিক অ্যাসিড। আচ্ছা, এই বেঞ্জিনের ক্ষেত্রে না এই তোমার কী বলে অর্থো ডিরেক্টিং গ্রুপ আর প্যারা ডিরেক্টিং গ্রুপ, এটা এনথরেতে আছে, ফ্রোজেন কোষের সাথে সব জায়গায় রয়েছে। একটা তোমার লিস্ট রয়েছে আর একটা ফান্ডা রয়েছে, ফান্ডাটা বলে দিচ্ছি। যে কোনো মেটা ডিরেক্টিং গ্রুপ মাথায় রাখবে, যে কোনো মেটা ডিরেক্টিং গ্রুপ অলওয়েজ ডিঅ্যাক্টিভেটিং দ্য বেঞ্জিন রিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তার কারণ হচ্ছে ওটা কী করে না মেটা ডিরেক্টিং গ্রুপ কী করে এই যে ডবল বন্ডটা রয়েছে প্রথমে
এই বেঞ্জিন রিঙ্গের যে ডবল বন্ড আছে না, এইটা নিজের ওই গ্রুপটার উপর দিয়ে রেজোনেন্স হয়। এই গ্রুপের উপর দিয়ে যদি রেজোনেন্স হয় তো দেখো বেঞ্জিন রিং কী তৈরি হচ্ছে, পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে তোমার এরকম পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, ও মাইনাস আর মাইনাস হয়ে গেলো, এ হলো। এবার এটা এখানে মারলো, এই এখানে পজিটিভ চার্জ, আবার এটা মারলো, দেখো এখানে পজিটিভ চার্জ হলো, ঠিক আছে। সরি 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 এই এখানে পজিটিভ চার্জ মাইনাস আর এরপরে ফির এটা পুশ করলে এটা গেলে অরিজিনাল কম্পাউন্ড ফিরে যাবে। হ্যাঁ, তাহলে কোথায় কোথায় পজিটিভ চার্জ তৈরি হচ্ছে দেখো, এই পজিটিভ চার্জ কোথায় কোথায় তৈরি হচ্ছে না, যে গ্রুপটা রয়েছে গ্রুপের অর্থতে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, আর হচ্ছে তোমার প্যারাতে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। আর তাহলে নিউট্রাল কোথায় কোথায় থাকছে না, তোমার মেটাতে নিউট্রাল থাকছে। ওকে, তাহলে মেটা সাবস্টিটিউশন হবে তোমার যদি না রিংটার উপর দিয়ে ডিলোকালাইজেশন হয়। তা রিংটার উপর দিয়ে ডিলোকালাইজেশন হলে কী হচ্ছে, এবার দেখো এখানে কি বেঞ্জিন রিং থেকে তো ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রন তুলে নিচ্ছে। তাহলে আমরা কি জানি যে রিংটা যত বেশি ইলেকট্রন দিয়ে এনরিচড হবে তত বেশি কী হবে, ইলেকট্রোফাইলকে ধরবে ভালো, তত বেশি ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন ভালো হবে। এখানে কী করছে, রিং থেকে ইলেকট্রন উডোর করে নিচ্ছে, আর উডোর করছে কোন কোন কার্বন দিয়ে না, দুই মানে অর্থ আর প্যারা কার্বন দিয়ে, কিন্তু মেটা কার্বনটা নিউট্রালে থেকে যাচ্ছে। কিন্তু যদি গ্রুপটা এরকম হয় যে ওই গ্রুপটার মধ্যে কী আছে, লোন পেয়ার রয়েছে, লেটস সে আমি NH2, এই যে লোন পেয়ার রয়েছে এ কী করবে, রিংয়ের মধ্যে দিয়ে রেজোনেন্স হবে। আর রিংয়ের মধ্যে দিয়ে রেজোনেন্স হওয়া মানে এরকম এরকম এই NH2 প্লাস, তাহলে এই অর্থটা মাইনাস, এরপরে কী হবে, এই মারলো ফির প্যারাতে মাইনাস, ফির মারলো এরকম আবার অর্থটা মাইনাস, NH2 প্লাস, তারপর মাইনাসটা মানে পূর্ব অবস্থা ফিরে যাবে। তাহলে এখানে যখন রিংয়ের উপর দিয়ে নেগেটিভ চার্জ ইলেকট্রনের বা তোমার নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশন হচ্ছে, তখন নেগেটিভ চার্জটা কোথায় কোথায় হচ্ছে না, অর্থ পজিশনে আর প্যারা পজিশনে। সেখানে দেখো এক্ষেত্রেও তোমার মেটাটা কি থাকছে, নিউট্রাল থাকছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে বেঞ্জিনের উপরে মানে রিংটার উপরে কী বাড়ছে, ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে। তার মানে তোমার মানে এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, মানে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। একমাত্র হ্যালোজেনের গল্প আছে যে তোমার ওভারঅল ডিঅ্যাক্টিভেট করে, বাট হচ্ছে তোমার অর্থোপ্যারা ডিরেক্টিং, সে গল্প আছে অন্যরকম, পরে যদি কোনো দিন হয় টাইম বলবো, ক্লিয়ার। তো এখানে যে কোনো গ্রুপ যেটা তোমার বেঞ্জিনকে ডিঅ্যাক্টিভেট করবে বাই রেজোনেন্স, তো সেক্ষেত্রে মেটা ডিরেক্টিং হবে। তবে সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার কি এটা আমরা একবার দেখে নিই। এই ধরো এই হচ্ছে আমার সিনামিক অ্যাসিড COOH, ওকে, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, দেখো এইটা ডবল বন্ড রয়েছে। এবার ডবল বন্ড থাকা মানে কী হবে, এই ডবল বন্ডটা বেঞ্জিনের সঙ্গে কী আছে, কনজুগেশন আছে। এবার কী হবে, এই ডবল বন্ডটা এখানে যাবে, এই বন্ডটা এখানে যাবে, দিয়ে এইটা যে কার্বনটা রয়েছে এই কার্বনের উপর দিয়ে তোমার কী হবে, ডিলোকালাইজেশন হবে। আর ডিলোকালাইজেশন হওয়া মানে তোমার দাঁড়িয়ে যাচ্ছে এরকম, ও মাইনাস, ঠিক আছে। আর এ হয়ে গেলো পজিটিভ চার্জ। তাহলে কী হচ্ছে, এটা তোমার কী টাইপের গ্রুপ না, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তাহলে এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যদি হয় এ কোথায় যাবে, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন মেটাতে যাবে, ক্লিয়ার। তাহলে আমি আর যাচ্ছি না ডিটেলসে। তাহলে এটা হবে তোমার সিনামিক অ্যাসিড হবে অলওয়েজ মেটা ডিরেক্টিং গ্রুপ। তো মেটা নাইট্রো সিনামিক অ্যাসিড উইল বি দ্য প্রোডাক্ট, বি ইজ দ্য রাইট অপশন, ক্লিয়ার। ওকে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং is the by product for the acetylosis of this, क्या यार बाई प्रोडक्ट, ওটাই প্রোডাক্ট হয় কি বাই প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট কী হবে, অ্যাসিটোলিসিস করলে এটা সিম্পল ব্যাপার ভাই। অ্যাসিটোলিসিস হাইড্রোলিসিস মানে হচ্ছে জল যোগ হবে, মানে আলটিমেটলি ওইচ হয়। অ্যাসিটোলিসিস মানে হচ্ছে এখানে অ্যাসিটোলিসিস মানে হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ যোগ হবে, মানে CH3 হলো, ঠিক আছে। OSC অ্যাড হবে। এখানে যে মলিকুল দিয়েছে এখানে দুটো কুলু দিয়েছে, একটা কুলু নয় মানে একটা পেপার যেটা দিয়েছে এটা হচ্ছে থ্রিও, আর একটা হচ্ছে এল। তা এই কম্পাউন্ডটাকে আমি L3 আঁকতে হবে, ঠিক আছে। L3 কী করে আঁকবো, দেখো থ্রিও দুটো জিওমেট্রি হয়, সেটা হচ্ছে থ্রিও আর এরিথ্রো বলতে, ইরাইথ্রো বলে কেউ, এরিথ্রো বলে, থ্রিও বলে। থ্রিও মানে হচ্ছে একই ধরনের মলিকুল উল্টো দিকে, আর এরাইথ্রো মানে সেম লাইক টাইপের মলিকুল সেম সাইডে। যেমন ধরো এখানে এই কার্বনটা আর এই কার্বনটা যদি দেখো হাইড্রোজেন দুটো সেম, মিথাইল দুটো সেম, এখানে হচ্ছে তোমার একটাতে থাকবে তোমার PH, একটা হচ্ছে তোমার OTS। এইটা যদি হয় এটা হচ্ছে এরাইথ্রো হয়ে গেল, ওকে। এবার আমাকে কী বলছে, থ্রিও বলেছে, তো থ্রিও বলে কী করে আমি ইন্টারচেঞ্জ করে দেবো, ঠিক আছে না। ওকে, এখানে একটা মিথাইল, এবার এরিথ্রো বলেছে মানে ইন্টারচেঞ্জ করে দেবো। আমি যদি এটাকে যেমন মিথাইলটাকে যদি আমি এই দিকটায় করে দিই,
এটাকে মিথাইল করে দিই, এটাকে হাইড্রোজেন করে দিই, তাহলে এটার নাম হয়ে যাবে 3O। এবার এটা DNAL কী করে আমি করবো, ওই DL এর গল্পটা ওরকম বলেছিলাম যে রাইট হ্যান্ডে OH করে দিলে তোমার D হয়ে যাবে, আর লেফটে OH করে দেবো L হয়ে যাবে। তাহলে এখানটা আমি OH করে দিচ্ছি, OH, এখানে হাইড্রোজেন, এটা মিথাইল, কেলা মানে OH না OTS, ওটি। এটা কিন্তু ভ্যালু নেই কিছু, এটা ঘুরিয়ে দিলেও এরকম হয়ে যাচ্ছে। ওকে, এই ক্ষেত্রে আমি মানে ঠিক হচ্ছে না আর কি কেসটা, তো ওসব বাদ দাও, ছাড়ো। আমি এই DL এর গল্পটা আমি ছেড়ে দিচ্ছি। এখানে আমি 3O আর ইলেকট্রনটা নিয়ে আসছি, এখানটা মিথাইল, এটা হাইড্রোজেন, আর এটা হচ্ছে তোমার OTS, ঠিক আছে না? এটা হচ্ছে তোমার 3O। এবার 3O থেকে কেসটা কী হবে, এইটা রিয়াকশানটা করতে গেলে আমাকে সহজ প্রজেকশনে লিখতে হবে অল্পটা প্রথম। তাহলে কী করলাম, এই যে মিথাইল গ্রুপটা, এই মিথাইল গ্রুপটা নিচের দিকে টানলাম, এদিকে OTSটাকে নিচের দিকে টানলাম, টেনে দিলে পরে বাকি এই বাঁ দিকে কী, আরে ভাই, বাঁ দিকে কী রয়েছে, হাইড্রোজেন আর মিথাইল রয়েছে, ডান দিকে রয়েছে তোমার মিথাইল, আর এদিকে রয়েছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে? আর ওদিকে PHটা নিচে চলে এলো, আর OTSটা উপরে চলে এলো। আচ্ছা, এবার কেস হচ্ছে যখন আমি নাইবারিং, হ্যাঁ এখানে NGP হবে, একটা নেবারিং গ্রুপ পার্টিসিপেশন হবে। এটা কী করে বুঝলাম, আমি তো বুঝলাম এই কারণে যে এই যে সেন্টার, এই সেন্টার রিয়াকশন করবে, অ্যাসিডোলিসিস হবে, আর তার পাশের কার্বনে PH আছে, আর PH থাকলেই ও NGP হয়, মানে নাইবারিং গ্রুপ পার্টিসিপেশন হয়। মানে পাশের কার্বন, নেবারিং কার্বনে এই PH থাকলে পারে ও ভাই রিয়াকশনে টেক পার্ট করবে একটু, ঠিক আছে না? তো NGP হবে। এবার কেমন করে হবে সেটা আমি দেখে নেবো। আর NGP হতে গেলে না, এই যে PHটাকে থাকতে হবে তোমার অ্যাক্সিয়ালে, মানে হচ্ছে এটা উপর দিকে উঠতে হবে। এবার উপর দিকে উঠতে গেলে আমি বন্ডটাকে কী করবো, 180 ডিগ্রি ঘোরাবো। এবার যে 180 ডিগ্রি ঘোরাবো, ওটা দেখতে কেমন লাগবে, দেখতে লাগবে তোমার এরকম। OTSটা যেমন ছিল আমি রেখে দিলাম, মিথাইলটা রেখে দিলাম, হাইড্রোজেন রেখে দিলাম। এটাকে আমি 180 ডিগ্রি করবো, মানে এরকম। যে 180 ডিগ্রি করবো, এখানটা চলে এলো মিথাইল, এখানে চলে এলো হাইড্রোজেন, এখানে চলে এলো তোমার PH। এর PHটাকে আমি এরকম করে ভেঙে লিখব। ওকে, এবার যেটা হয় সেটা এই যে পাই বন্ডটা রয়েছে বেঞ্জিনিকের, এই পাই বন্ডটা খুলে গিয়ে এইরকম করে মারে, আরে ভাই, এই পাই বন্ডটা খুলে গিয়ে এরকম করে মারে, OTSটা বেরিয়ে যায়, দিয়ে একটা তোমার টেনশন স্টেট তৈরি হয়। সেটা কেমন দেখতে, এরকম। এ হচ্ছে তোমার বেঞ্জিনিক, ঠিক আছে? আর এই হচ্ছে তোমার পজিটিভ চার্জ, এরকম দেখতে হয়। আর এখানে তোমার মিথাইল, এখানে মিথাইল, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এখন দেখো নিচে, এবারে কি অ্যাসিডোলিসিস হয় যখন, তখন তোমার এসি হয়ে যায়। এসি হয়েছে লোন পেয়ার দিয়ে, সে এখানেও মারতে পারে, সে এখানেও মারতে পারে, দুই দিকে অ্যাটাক করতে পারে। তাহলে এই দিকে যদি অ্যাটাক করে, তাহলে কী হবে, যদি তোমার দিকে অ্যাটাক করে, তাহলে উপরে PH খুলে গেল, এমনি হাইড্রোজেন, আর নিচে দেখো OSC, এমনি হাইড্রোজেন। এবার এটাকে যেই ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে যখন লিখবো, তখন তোমার 3O থেকে আবার 3O হয়ে যাবে, ঠিক আছে না? আবার এদিকে যদি অ্যাটাক হয়, দিকেও যদি অ্যাটাক হয়, এটা জাস্ট মিরর ইমেজ পাবো, সেটাকেও ঘুরে দিলে 3O থেকে 3O হয়ে যাবে। আর এই যে এটা তোমার মেসো কম্পাউন্ড নয়, কিন্তু এটা হচ্ছে তোমার DL পেয়ার। তাহলে যে প্রোডাক্টটা বানলো সেটা হচ্ছে তোমার 3O DL পেয়ার, এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট, মানে সেম কোশ্চেন। এই কোশ্চেনটাই তোমার এনথোয়ারিতে রয়েছে, তোমরা আর একবার দেখে নিও। ওখানে 3O অ্যাজ ওয়েল অ্যাজ এরিথ্রো বা ইরাইথ্রো, এই দুটো দিয়েই করা আছে। আর ওটাই দেওয়া আছে যে 3O থেকে 3O বানবে, ইরাইথ্রো থেকে ইরাইথ্রো বানবে, আর প্রত্যেক ক্ষেত্রে তোমার কী বানবে, DL পেয়ার বানবে। তো বাস, 3O DL পেয়ার, এ উইল বি দ্য রাইট অপশন। ক্লিয়ার? ওকে, দেখো এখানে কি বলেছে না, থায়োপিন রিয়াক্টস উইথ ডাইমিথাইল ফরমামাইড অ্যান্ড ফসফরাস অক্সিক্লোরাইড। এই রিয়াকশনটাই আমি আগের দিন হেটার সাইকেল পড়ার সময় পড়েছি। আমি কি বলেছি, যে কোনো হেটার সাইকেল হলে পারে সবসময় এই লোন পেয়ারটা দিয়ে এরকম করে ঘুরে গিয়ে 2 নম্বর পজিশনে অ্যাটাক হবে, আর রিয়েজেন্টগুলো সবার ক্ষেত্রেই এক। এই ডাইমিথাইল ফরমামাইড মানে হচ্ছে NN ডাইমিথাইল ফরমামাইড মানে হচ্ছে তোমার এই, আর হচ্ছে এটা হচ্ছে তোমার ফসফরাস অক্সিক্লোরাইড মানে হচ্ছে POCl3, ঠিক আছে না? এই দুটো কম্বিনেশনে যেটা হয়, অ্যালডিহাইড তৈরি হয়। আর রিয়াকশনটার নাম হচ্ছে ভিলস মেয়ার হ্যাক রিয়াকশন, মেয়ার হ্যাক রিয়াকশন, ঠিক আছে? রিয়াকশনে তোমরা দেখে নাও, চলো আমি একবার বলে দিচ্ছি। এটা কেসটা কী হয় না, প্রথমে এই দুটো সাবস্ট্রেট তোমার নিজেদের মধ্যে রিয়াক্ট করে একটা ইলেকট্রোফাইল বানায়, ঠিক আছে? এখানটা মারলো, উঠলো, ব্যাক করলো, Cl বেরিয়ে চলে গেল। Cl বেরিয়ে যদি চলে যায়, কী দাঁড়াচ্ছে সাবস্ট্রেটে দেখতে, এ দেখো NCO, এটা P ডবল বন্ড Cl2 থাকলো,
এটা হচ্ছে হাইড্রোজেন, এ হচ্ছে প্লাস। ওকে, যে সিএলটা সিস্টেম থেকে বেরিয়ে চলে গেছে সেই সিএল মাইনাসটা কী করবে, এবারে এখানটা অ্যাটাক করবে, এটাকে নিউট্রালাইজ করবে। এটা অ্যাটাক করে নিউট্রালাইজ যদি করে তাহলে তোমার দাঁড়াচ্ছে কেমন দেখতে, এরকম ডাইমিথাইল সি, এটা হচ্ছে ও POCl2, এটা হচ্ছে CH, এখানটা হচ্ছে তোমার Cl। এরপর কী হয়, নাইট্রোজেন মাথায় যে লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ারটা এখানটায় পুশ করবে, এইটা অ্যাজ এ লিভিং গ্রুপ বেরিয়ে চলে যাবে সিস্টেম থেকে। এটা যদি লিভিং গ্রুপ বেরিয়ে চলে যায় তাহলে এবার দেখতে দাঁড়াচ্ছে কীরকম, এরকম ডবল বন্ড সি, এ হচ্ছে তোমার হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার Cl নাইট্রোজেন প্লাস, এইটা হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। ক্লিয়ার? এবার এই যদি ইলেকট্রোফাইল হয় তখন কী হয় রিয়াকশানটা, না এইদিকে যেটা তোমার থায়োপিন থাকে, থায়োপিনের যে লোন পেয়ারটা রয়েছে এ পুশ করলো, এইদিকে পুশ করলো, এবার এইটা দিয়ে তোমার এইখানে অ্যাটাক হয়, দিয়ে এটা বেরিয়ে যায়, এটা এই নাইট্রোজেনকে নিউট্রালাইজ করে। এই নাইট্রোজেনকে নিউট্রালাইজ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার এরকম সি, এটা হচ্ছে Cl, এ হচ্ছে তোমার হাইড্রোজেন, আর NMe2। ঠিক আছে, এবার তো সালফার এটা পজিটিভ চার্জ রয়েছে, এটা হাইড্রোজেন, এবার কী হয় -H+, H+টা ছেড়ে দেয়, আর এ পুনরায় কী হবে, এ অ্যারোমেটিসিটি গেইন করে, আর এই যে লোন পেয়ারটা ছাড়লো এই নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে এই প্রোটনটাকে ধরে নেয়, যে তোমার ফাইনালে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সালফার অ্যারোমেটিক হয়ে গেল, আর এটা তোমার CH, এখানটায় Cl, আর হচ্ছে তোমার NHMe2+। ঠিক আছে, সরি হ্যাঁ, এমনি প্রোটনটা ছেড়ে দেয় আর কি, প্রোটন ছেড়ে দেয়, ধরে না দিয়ে, তারপরে যেটা কেসটা যেটা হয়, যেটা তোমার NMe2 এই নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে এটাকে পুশ করে ক্লোরিনটা খুলে যায়। এই ক্লোরিনটা খুলে গেলে সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রোডাক্ট কেমন, না এ থায়োপিন, আর থায়োপিনটাকে আমি বারবার লিখছি না, এটাকে আমি আর করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আর CH ডবল বন্ড NMe2+। এ দেখো এইটা তোমার বেনে গেছে একটা ইমিন। এবার ইমিনকে হাইড্রোলিসিস করলে আমরা যেটা জানি সেটা হচ্ছে তোমার এই পার্টটা, এই পার্টটা হয়ে যাবে তোমার CHO, আর এই পার্ট হচ্ছে NMe2H। ক্লিয়ার? তো এই হচ্ছে গল্প। তাহলে এটা তোমার এরপর H2 জল দিলে পরে তোমার এই পার্টটা CHO আর CHO বনে যাবে। তাহলে ওইগুলো আমার লাইট কিছুই হয় না এখানে, তোমার এই কার্বনে মারে, এটা নিউট্রাল হয়, সিমিলারলি প্রোটন ছাড়ে, প্রোটনটা ধরে, আবার এই দিয়ে তোমার এই OH হলো, এই OH লোন পেতে পুশ করলো, NMe2 বেরিয়ে চলে গেল, ওই সিম্পল হাইড্রোলিসিস। ওকে, তো এই হয়ে গেল গল্প থায়োপিনেরটা। তো বাকি আর কিছু নেই এখানটায়, একবার তোমরা দেখে নিও ভিলসমান হ্যাক, তুমি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, সেখানে মেকানিজম সব জায়গায় দেওয়া আছে মেকানিজম, এটা কোনো ইস্যু নয়। তো এটা একটা কমন কোশ্চেন, এরকমই সোজা সোজা কোশ্চেন দেয়, বা সেখানে রিএজেন্টের ফান্ডাটে ছিল, তো ডি উইল বি দ্য রাইট অপশন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 35 কী বলছে, কি এটা রিয়াকশান করতে বলেছে, তো প্রোডাক্ট কী হবে। দেখো এখানে এমনভাবে দিয়েছে না কোশ্চেনটা, এমনভাবে কোশ্চেন দিয়েছে কোনো অপশানই ছাড়েনি, মানে তুমি ভুল চাইলেও করতে পারবে না। যদি আমাদের কাছে দুটো অপশান থাকে, একটা হচ্ছে এটা হতে পারে কার্বনের মারলো, বা এটা হতে পারে তোমার এখানে মারলো যে সিএলটা বেরিয়ে গেল। সাপোজ কার্বনের মারলো, আমি হাফ স্টেপ করে রেখে দিলাম, মানে CH3, তাহলে এখানটায় কী হবে, ওই ছিল CH2 Cl, আমি এটা করে রেখে দিতে পারি, সাইকেলেশন করলাম না, এটা করে রেখে দিলাম, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে কি, রিয়াকশানটা এই CH3টা এই Cl মারলো, ঠিক আছে না, এই CH3টা Cl মারলো, এটা বেরিয়ে গেল, কার্বনে মারলো এই Clটা বেরিয়ে গেল, সেক্ষেত্রে কী হবে প্রোডাক্ট, CH3 C ডবল বন্ড O, CH2 এখানটা তোমার CH3। ঠিক আছে, এই দুটো অপশান হতে পারে। আর একটা হতে পারে এই প্রথমে কার্বনে মেরেছে, মারার পরে এটা তো OMgBr হয়েছে, OMgBr হয় দিয়ে মানে তো O- হয়, এই O- কী করেছে বলেছে সাইকেল রিয়াকশন ভালো হয়, সিএলটাকে বার করে দিয়েছে। বার করে দিলে দেখো এটা 1 নাম্বার 2 3 4, এটা 5, মানে এটা 5 মেম্বার রিং, আর অক্সিজেন মানে 2 নম্বর কার্বন, মানে 2 নম্বর কার্বন দুটো মিথাইল, এটা একটা হতে পারে। তো এই তিনটের মধ্যে যখন একটা প্রোডাক্ট হতে পারে, তুমি দেখো শুধু এইটা বাদ দিয়ে বাকি দুটো অপশানেই নেই। ঠিক আছে, 4টে অপশান যেটা দেওয়া আছে না, এটা বাদ দিয়ে বাকি দুটো অপশানেই নেই। যদি আমার মনে ডাউট আসতে পারে না আসলে এইখানে অ্যাটাক করবো না এখানে অ্যাটাক করবো, এরকম ডাউট কিন্তু রাখেনি, জানে ছেলেপেলে ডাউট হয়ে যাবে, তো ওই জন্য রাখেই নি সব গল্প। কিন্তু এটা ভাই যদি নেট বা গেট পরীক্ষা দেয় না, তখন এইসব থাকে আর কি, এরকম অর্গানিক কেমিস্ট্রি দিয়ে মানুষকে বানায় আর কি। তো বি উইল বি দ্য রাইট অপশন। ক্লিয়ার হয়ে গেল মামলা কত, আর কিছু নেই। ওকে, তো নেক্সট হচ্ছে তোমার ওকে নাম্বার 36। 36-এ কী বলছে, এটার এই চেনেমা
হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, যেহেতু এনএমআরটা পড়ানো অত ডিটেলসে যাবো না। এনএমআরে কী হয় না, এই কম্পাউন্ডটা একটা তোমার এনএমআর টিউবের মধ্যে রাখা হয়। রাখানোর ফলে এই বাইরে থেকে হাই ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়। এই ম্যাগনেটিক ফিল্ড দিলে পারে এই যে আবার নিউক্লিয়াসের মধ্যে তোমার ওই নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট থাকে, যে সেটাকে তার তার বিভিন্ন ধরনের স্টেপ থাকে, তোমার কী বলে এনার্জি লেভেল যেমন হয় সেরকম নিউক্লিয়ার ওই লেভেল অফ ডায়াগ্রাম থাকে। এবার সেখানে কী হয়, ওর নিউক্লিয়াসের যে তোমার ওই প্রোটন নিউট্রন ওই এনার্জি ওর সেপারেশন করার ফলে ওই জাম্প করলে যে এনার্জি হয় সেইরকম করে ওর হয় আর কি, গল্প স্বল্প। তো কেস হচ্ছে, আমি যাচ্ছি না তো ডিপে। তো যেটা হচ্ছে, যেটা এই বাইরে থেকে যখন তোমার নর্মাল ক্ষেত্রে এফেক্ট কী পড়ে, মানে বাইরে থেকে যখন এক্সটার্নাল ফিল্ড দেবো, তখন এই ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে বা কোনো রিং থাকলে তার, মানে যেমন ধরো এটা তো sp2, এটা sp2, এটা sp2, মানে একটা বেঞ্জিন রিংয়ের যে প্রোটনগুলো আসে, যে হাইড্রোজেন আসে, সেগুলো হচ্ছে তোমার sp2। আবার হচ্ছে সিম্পল ডবল বন্ডের যেটা আছে এটাও sp2। মানে এই যে তোমার স্প্লিটিংটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন ঘুরছে, এই ইলেকট্রন যত বেশি শিল্ড করে থাকবে তোমার নিউক্লিয়াসকে না, তত বেশি আমাকে বাইরে থেকে কী হয়, ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে ওই নিউক্লিয়াসটাকে স্প্লিট করতে গেলে। এটা হচ্ছে মেন ফান্ডা। তাই যত বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হবে, তত কী হয়, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলে পারে ও বেশি ঘিরে থাকে, আর বেশি ঘিরে থাকলে পারে ওকে আমি বাইরে থেকে আরও বেশি তোমার ম্যাগনেটিক ফিল্ড দিতে হয় ওটাকে সেপারেট করতে গেলে। এই গল্প। আর এই স্পেশাল কেস হচ্ছে তোমার ট্রিপল বন্ড, ডবল বন্ড, আর হচ্ছে তোমার এই বেঞ্জিনের ক্ষেত্রে। এক্ষেত্রে হয় একটা রিংয়ের ক্ষেত্রে কী হয়, একটা রিং কারেন্ট থাকে, মানে এই পাই বন্ডগুলো ঘোরাঘুরি করার জন্য একটা রিং কারেন্ট তৈরি হয়। আর রিং কারেন্ট তৈরি হয় রিংয়ের ভিতর দিয়ে হওয়ার জন্য এই দিকে যে কারেন্টটা না, সেই কারেন্টে কী হয়, এর যে তোমার এই যে হাইড্রোজেনগুলো রয়েছে, এই হাইড্রোজেনগুলো কী হয়, এই যে বাইরে থেকে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আর এই রিংটা ঘোরার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হয়, এই দুটোর সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে যায়। সিঙ্ক্রোনাইজ করার জন্য এইটা যেখানে তোমার যে পার্টিকুলার জায়গাতে পিকটা দেওয়ার কথা, তার থেকে তোমার আরও আপ ফিল্ডে দেয়, মানে ডেল্টা ভ্যালু আরও বেড়ে যায়। ওকে, ডেল্টা ভ্যালুর মান আরও বেড়ে যায়। আর তোমার যেখানে, আর যদি অ্যাসিডিন হয়, অ্যাসিডিনের ক্ষেত্রে তোমার এরকম হয়, মানে অ্যাসিডিনের ক্ষেত্রে তোমার রিং কারেন্ট তো বলবো না, এটাই বন্ডের একটা কারেন্ট থাকে। এই ক্ষেত্রে যেটা হয়, সেই কারেন্টটা তোমার এইরকম করে ঘুরে। যদি এইদিকে ফিল্ড হয় তার জাস্ট উল্টো দিকে, তাহলে কী হয়, দিয়ে তখন কী হয়, এই হাইড্রোজেনের তোমার একে রেনামার করতে গেলে এ ফিল্ডের উল্টো দিকে হয় বলে একে, মানে ওই নিউক্লিয়াসের করতে গেলে আর কি, নিউক্লিয়াস সেপারেশন করতে গেলে আরও বেশি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড লাগে। ওই ফিল্ড লাগলে পরে তোমার কী হয়, এর যেখানে দেওয়ার কথা তার থেকে আরও ডাউন ফিল্ডে দেয়। ঠিক আছে না? ওই আপ ফিল্ড আর ডাউন ফিল্ড হচ্ছে ডেল্টার ভ্যালুর উপর ডিপেন্ড করে, মানে ডেল্টা হচ্ছে দেখা গেলো 1 পয়েন্ট সামথিংয়ে দিল ডেল্টার ভ্যালু, আর ডবল বন্ড হলে 2 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিংয়ে দিল। আর ডবল বন্ডের ক্ষেত্রে কী হয়, এর ক্ষেত্রে ওই রিং কারেন্টের মধ্যে এরকম একটা কারেন্ট তৈরি হয়, এরকম করে কারেন্ট তৈরি হয়, দিয়ে ওভারঅল তোমার এই হাইড্রোজেনটাকে একটু আপ ফিল্ডে দেয়। ক্লিয়ার? মানে শিল্ডিং একটু কম থাকে আর কি, তখন নিউক্লিয়াসে শিল্ড করার ক্ষমতা কম থাকে। যদিও এই সব হাইড্রোজেনগুলো তোমার কার্বনের সঙ্গে যুক্ত, কিন্তু এই বিকজ অফ দেয়ার হাইব্রিডাইজেশন অ্যান্ড দেয়ার নেচার, ওই যে রিংয়ের মধ্যে আসে না কি ওপেনে আসে, ওটার উপর ডিপেন্ড করে তোমার এই ফিল্ডে চেঞ্জ হয়। এটাকে কেমিক্যাল শিফট বলা হয়। আর এই কেমিক্যাল শিফটটা হয়, এই কিছু কিছু ফ্যাক্টর আছে কেমিক্যাল শিফটে, সেগুলো যেদিন আমি এনএমআর পড়াবো সেদিন আমি দেখিয়ে দেবো। ওকে, তো সেই ক্ষেত্রে সব থেকে তোমার আপ ফিল্ডে দেবে তোমার কোনটা না, এই 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 সিএইচের হাইড্রোজেন, মানে ডবল বন্ডের হাইড্রোজেনটা, তাহলে এই সিটা হবে তোমার রাইট অপশন। ওকে, আর সব থেকে ডাউন ফিল্ডে দেবে তোমার এইটা। ঠিক আছে, যদিও এটা তোমার এসপি, মানে দেখে এমনি অ্যাসিডিটি যদি কম্পেয়ার করি, সব থেকে অ্যাসিডিটি বেশি তোমার এইটার, কিন্তু তোমার ফিল্ডের ক্ষেত্রে তোমার এটা সব থেকে ডাউন ফিল্ডে দেবে, ইভেন মিথাইল থেকেও ডাউন ফিল্ডে দেবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার রিডাকশন অফ 3 হেক্সাইন টু টার্নস। আচ্ছা, ট্রিপল বন্ডকে রিডাকশন করলে দুটো কেস ঘটে। আমি অ্যাসিটিলিনিক একটা ট্রিপল বন্ড নিচ্ছি, নিয়ে আমি ডিসকাস করছি ব্যাপারটা। দুটো ঘটনা ঘটে। একে যদি একটা শুধু একটা হলো যে এক্সেসিভ হাইড্রোজেন দিয়ে মেটাল দিয়ে হিট করে দিলাম, তাহলে তো একদম সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে। যদি আমি 1 মোল অফ সাবস্ট্রেটের সঙ্গে 1 মোল অফ প্রোডাক্ট মানে হাইড্রোজেন দিই বা রিডিউসিং এজেন্ট দিই, দিয়ে আমি এক্সপেক্ট করি যে ট্রিপল বন্ডে ডবল বন্ড হয়েছে, তাহলে ডবল বন্ড হলে আমরা জানি জিওমেট্রি তৈরি হবে, তাই না? সিজ হবে না টার্মস হবে, এটা জিওমেট্রি তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে কেসটা, তাহলে কোন রিয়েজেন্ট দিলে ডবল বন্ড হবে সিজে, আর কোথায় ক্ষেত্রে হবে টার্মস, আর সেটা জানতে গেলে আমাকে মেকানিজম জানতে হবে। মেকানিজমটা কি না, হাইড্রোজেন লিন্ডার কাটে, যেমন হাইড্রোজেন এটা কি হয় প্যালাডিয়াম বিএস ওপর বেরিয়াম সালফেট আর পয়জেন্ট উইথ কুইনোনিল, এই টোটাল কম্বিনেশনটাকে বলে লিন্ডার ক্যাটালিস্ট। আর এই ক্যাটালিস্টের মেকানিজমটা কি না, হাইড্রোজেনটা প্রথমে কী হয় প্যালাডিয়াম এস ওপর বা প্যালাডিয়ামের মধ্যে কী হয়, ওর মেটালিক সারফেসে কী হয়, ও অ্যাবজর্ব হয়। ঠিক আছে না, ওই মেটালিক সারফেসে হয় ভাই অ্যাবজর্ব হয়। এবার অ্যাবজর্ব হওয়ার পরে যখন রিডাকশনটা হয়,
তখন ধরো এই মেটালিক সারফেস না, এইখান থেকে হাইড্রোজেনটা কী হয়, এই সেম ফেজে আসে, সেম ফেজের সঙ্গে রিয়াকশন করে, তাহলে হাইড্রোজেন দুটো কী হয়, একই দিকে অ্যাডিশন হয়। তাহলে একই দিকে যদি অ্যাডিশন হয় তাহলে দেখো অলওয়েজ কী হবে, সিজ প্রোডাক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যখনই কোনো মেটাল ক্যাটালিসিস দিয়ে রিয়াকশন হবে, হাইড্রোজেনেশন হবে, ও অলওয়েজ সেম ফেজে আসবে, এই লেভেলে তোমার কী হবে না, এই সিজ প্রোডাক্ট বানবে। আর যখনই আমি ইলেকট্রনিক রিডাকশন করবো, সিম্পল ব্যাপার, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া যদি আমি দেওয়া হয়, তো এ কী করে না, এর মেকানিজমটা একদম পুরো ভিন্ন। এর মেকানিজমটা যেটা হয়, দেখো সোডিয়াম আছে, এই সোডিয়াম কী আছে আমরা জানি 11 সোডিয়াম, 2 প্লাস 8 10 প্লাস 11 1। তো বাইরের একটা ইলেকট্রন খুব ভালো লেভেল, ও সবসময় কী করবে, বাইরের ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্টেট ফিল আপ করার চেষ্টা করবে। তো যে এইখানটা দেবে, এইটা তোমার এখানে চলে আসবে। আর যেই চলে আসবে, তুমি দেখো এই দিকে অরবিটালটা একটা সিঙ্গেল আসে ইলেকট্রন, আর এই দিকের অরবিটাল দুটো ইলেকট্রন আসে, মাইনাস মানে দুটো ইলেকট্রন। এবারে চাইবে কি, নিজের মধ্যে ডিস্টেন্স মেনটেন করতে, কারণ পাশাপাশি ল্যাডারের পাশে নবে ইলেকট্রনের পাশে ও ডিস্টেন্স মেনটেন করতে চাইবে। ডিস্টেন্স মেনটেন করতে চাইলে ঠিক আছে, এবার এই যে মাইনাস আছে, এই অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন নিয়ে গিয়ে কী করবে, হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে এটা হাইড্রোজেনেশন হয়ে গেল। তারপর আর একটা সোডিয়াম মলিকুল কী করবে, এই একে আবার একটা দেবে, দিয়ে এই জায়গাটা আবার মাইনাস তৈরি হবে, এটা মাইনাস তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই তো হাইড্রোজেন নিয়ে নিয়েছে, এটা মাইনাস তৈরি হবে, এ কী করবে, অ্যামোনিয়া থেকে আবার একটা প্রোটন নেবে, দিয়ে আবার কী করবে, একটা হাইড্রোজেন এর সঙ্গে অ্যাড হবে। যে আলটিমেটলি কী তৈরি হবে, দেখো যে হাইড্রোজেন দুটো কোথায় লাগছে, অ্যান্টি সাইডে লাগছে। ঠিক আছে না, এ হচ্ছে ফান্ডা। তার মানে কী হলো, প্রোডাক্টটা তৈরি হলো, ট্রান্স প্রোডাক্ট তৈরি হলো। তাহলে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে অলওয়েজ ট্রান্স প্রোডাক্ট তৈরি হবে। আর হচ্ছে তোমার যে কোনো মেটাল, ওই প্যালাডিয়াম হয়ে গেলো, প্লাটিনাম হয়ে গেলো, ওই কোনো মেটাল হাইড্রোজেনেশন করলে কী প্রোডাক্ট তৈরি হবে, সিজ প্রোডাক্ট তৈরি হবে। দেখে নাও কী বলেছে, 3 হেক্সাইন থেকে ট্রান্স বলেছে। হ্যাঁ, ট্রান্স করতে গেলে আমাকে কী করতে হবে ভাই, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিতে হবে, আর কোনো গল্প নেই। হয়ে গেল, ওকে। আচ্ছা ঠিক আছে, এই 38 কোয়ান্টাম ফন্ডাম চলে এসছে, এই ফিজিক্যাল কেমিস্ট্রি। তাহলে আজকে এটুকুই, এর বেশি আর বিশেষ কিছু বলছে না আজকে। বাকি দেখি আমি যত তাড়াতাড়ি সম্ভব বাকিগুলো আমি করানোর চেষ্টা করব। আর বাকি যে দুটো পোর্শনটা বাকি থাকছে, ফিজিক্যাল এবং ইনঅর্গানিক, আমি চেষ্টা করব আজকালের মধ্যেই বানাতে। আর অভিজিৎকে থ্যাংক ইউ ভাই, কোশ্চেন পেপারটা পাঠানোর জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি দেখো তোমাদের যদি হেল্প হয় তো আরও বেশি ভালো লাগবে। দ্যাটস অল অ্যাবাউট টুডে, থ্যাংক ইউ।